সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 914তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ছেলে মোহাম্মদ আহসান হাবিবের জীবনের কলিজা কাঁপানো চরম শিক্ষণীয় এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে 100+ মেয়েকে বিক্রি করি আমি। বন্ধুরা, উঠতি বয়সী ছেলে মেয়েদের জন্য এই জীবনের গল্পটা হবে এক শিক্ষণীয় গল্প, এক সতর্কবাণী গল্প। বন্ধুরা, এমন মেয়েরা আমাদের এই সমাজে অনেক আছে যারা ভালোবেসে জীবনও দিতে পারে, অনেক ছেলেরাও আছে যারা ভালোবেসে জীবন দিতে পারে। তাদেরকে বলবো আজকের এই গল্পটা শোনেন। 2 দিন ফেসবুকে পরিচয়, 3 দিন মোবাইলে কথা, 4 দিন তার সাথে কক্সবাজার ঘুরতে চলে যাওয়া, এগুলো আসলে কোনো ভালোবাসা না। আপনারা যারা এই ধরনের কাজগুলো করেন, তারা আপনাদের পরিবারকে, আপনার বাবা মাকে দুশ্চিন্তায় ফেলে দেন। আর বাবা মাদেরকেও বলবো, কারণ অনেক বাবা মায়ের আমার জীবনের গল্প শুনে আপনারা আমার এই জীবনের আজকের গল্পটা বিশেষ করে আপনার সন্তানকে শোনাবেন, তাহলে আপনার সন্তান কিছুটা হলেও সতর্কিত হবে। বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আহসান হাবিবের এই গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আহসান হাবিবকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আহসান হাবিব। আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয় জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একজন জেঠু আর ছোট একজন কাকা। এছাড়া আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার ছোট 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন শিক্ষক না, আমার বাবা বড় কোনো প্রতিষ্ঠানের শিক্ষক না। আমাদের এলাকাতে একটা দিনিয়া মাদ্রাসা আছে, আমার বাবা ওই দিনিয়া মাদ্রাসার আরবি শিক্ষক। আমার বাবার শুরুটা ছিল একটা মসজিদের ইমামতি দিয়ে। আমাদের পাশের গ্রামের এক মসজিদে আমার বাবা ইমামতি করত এবং ইমামতি করতে করতে আমাদের এলাকায় এই দিনিয়া মাদ্রাসাটা হয় অনেক বড় করে। মাদ্রাসাটা হওয়ার পরে আমার বাবা একটা পর্যায়ে মাদ্রাসায় শিক্ষকতা করত এবং তার পাশাপাশি মসজিদে ইমামতি করত। এমন করে আমার আব্বার সময়গুলো কাটতেছিল। একটা সময় আমার বাবার কাছে মনে হলো যে তিনি 2টা প্রতিষ্ঠানকেই ঠকাচ্ছে, কারণ ঠিকমতো মাদ্রাসায় বাচ্চা পড়াইতে গেলে আমার বাবা 5 বার মসজিদে এসে মানুষকে জামাতে সহিত নামাজ পড়াতে পারে না, আবার জামাতে সহিত মানুষকে নামাজ পড়াতে গেলে আমার বাবা মাদ্রাসায় ঠিকমতো শিক্ষকতা করতে পারে না। যদিও 2টা প্রতিষ্ঠান থেকে কখনোই আমার আব্বার নামে কোনো রিপোর্ট আসে নাই যে আপনি ঠিকমতো কাজ করেন না, এরকম কোনো রিপোর্ট আমার বাবার নামে আসে নাই, কিন্তু তারপরেও আমার বাবা নিজের বিবেকের তাগিদে ওই মসজিদে ইমামতি চাকরিটা ছেড়ে দেয়। মসজিদের ইমামতি চাকরি ছেড়ে দিয়ে আমার বাবা যথারীতি মাদ্রাসায় শিক্ষকতা করত। এমন করে আমার বাবার দিনগুলো কাটতে থাকে। মুসলিম পরিবার হিসাবে আমি খুব ছোটোবেলা থেকে খেয়াল করে দেখেছি আমার বাবা প্রতিদিন রোজ সকালবেলা আমাকে ঘুম থেকে জাগাতো। বাবা আর আমি একসাথে পুষ্কুনের পানিতে অজু করতাম। অজু করে বাবা আর আমি হাঁটি হাঁটি পাপা করে মসজিদের দিকে যেতাম। আমার ঠিক যখন থেকে বয়স হয় আমি তখন থেকে বুঝতে পারি যে আমার বাবা আমাকে নামাজের জন্য, ইসলামের জন্য খুব বেশি তাগিদা দিত। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে আমাদের ঘরে খাবার বন্ধ হয়ে যেত। যেই আমার বোন কিংবা আমি বা আমার কাকা বা আমার জেঠু কেউ যদি নামাজ কাজা করতো, তাহলে আমাদের ওই পরিবারে খাবার দাবার তাকে ওই দিন দেওয়া হতো না। এরকম একটা পরিবার ছিল যে একটা একান্নবর্তী পরিবারের মতো। আমার কাকা, জেঠি, কাকিমা এবং দাদা দাদি, আমি, আমার বোনেরা সবাই মিলে একটা পরিবারেই বসবাস করতাম। আমার বড় যে জেঠু ছিল ইনি ডিমের ব্যবসা করতো এবং আমার ছোট যে কাকা ছিল ইনার একটা মুদি দোকান ছিল। তারাও সবাই আমাদের পরিবারেই থাকতো। আমাদের পরিবারে তেমন কোনো সুখ শান্তি ছিল বলে তেমন কোনো অভাব অনটন ছিল বলে আমার মনে হয় না। মোটামুটি সুখে শান্তিতে আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে কাটতেছিল। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই। আমি যখন অনেক বড় হয়ে যাই, আমার নানা ভাই আমাকে অনেক পছন্দ করতো। আমি দেখতে শুনতে অনেক সুন্দর ছিলাম, ভালো ছিলাম, আমার চেহারা অনেক বেশি মায়াবী ছিল। আমার নানা ভাই আমাকে যথেষ্ট পছন্দ করতো। আমার নানা ভাই আমাদের বাড়িতে আসলে আমার মাকে বলতো যে মেয়েরে, তোর বড় ছেলেটাকে আমাকে দিয়ে দে, আমি আহসান হাবিবকে নিয়ে যাই, আমার বাড়িতে নিয়ে রাখবো। আসলে
আমার নানা নানির আর কোনো সন্তানাদি ছিল না, একমাত্র সন্তান ছিল আমার মা। আমার মায়ের বিয়ে হয়ে যাওয়ার পরে আমার নানা নানি বড্ড অসহায় হয়ে পড়ে। তো তাদের একা সময়গুলোই কাটতেছিল। আমার মা তখন বলে, আমার একটাই ছেলে, আপনি একটা কাজ করেন না, আপনার একটা নাতিনকে নিয়ে যান, আপনি তো 3টা নাতিন আছে। আমার নানা ভাই তখন বলতেছিল যে না, আমার আহসান হাবিবকে অনেক ভালো লাগে, আমাদের এলাকায় মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় পড়াশোনা করবে, ওকে আমার সাথে দিয়ে দেয়, আমি ওকে নিয়ে যাই। এবং এরকম করে প্রতিনিয়তই আমার নানা ভাই আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার আম্মুর সাথে কাটাকাটি করতো, আম্মুর সাথে ঝগড়া করতো। এরকম করতে করতে আমার বাবা একটা সময় আমার মাকে বলেই বসলো যে ঠিক আছে, বাবা যেহেতু এরকম করেই বলে, আহসানকে দিয়ে দাও আব্বুর সাথে, ওইখানে তোমাদের বাড়িতে থাকবে, মাদ্রাসাও কাছে আছে, ওখানে পড়াশোনা করবে, কোনো সমস্যা নেই। আমার আব্বা যখন গ্রিন সিগন্যাল দেয়, আমার আম্মা তখন খুশিতে বাকবাকুম হয়ে যায়। আমার নানা ভাইকে বলে, যদিও আমার দাদা দাদি দুজনেই বাধা দিচ্ছিল, কিন্তু দুজনের বাধা অতিক্রম করেও আমার বাবা তখন আমাকে আমার নানু বাড়িতে পাঠিয়ে দেয়। আমি তখন আমার নানু বাড়িতে চলে যাই, এবং নানু বাড়িতে যাওয়ার পরে নানা নানি দুজনে আমাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে। আমাকে শাসন করার মতো তখন আর কেউ রইল না। যখন আমি আমাদের বাড়িতে ছিলাম, আমার বাবা, জেঠু, দাদা সবাই আমাকে অনেক শাসন করতো। নীতির বাইরে কোনো কাজ করলে বকা দিত, 5 বার মসজিদে নিয়ে যাইতো, এবং দুষ্টামি করতে দিত না। খুবই আদব কায়দার সাথে আমার জীবন কাটতো। কিন্তু নানু বাড়িতে যাওয়ার পরে আমি হয়ে গেলাম সম্পূর্ণ বেপরোয়া। মাদ্রাসায় একদিন গেলে তো 2 দিন যাই না, এমন করে আমার সময়গুলো কাটতেছে। আমার নানা আমাকে অনেক বুঝায় যে দেখ, তোর আব্বা আম্মার কাছ থেকে অনেক কষ্ট করে বলে কয়ে তোকে নিয়ে আসছি, তুই যদি পড়াশোনা না করে নষ্ট হয়ে যাস, তাহলে তোর বাবা, তোর দাদা দাদি সবাই আমাকে দোষারোপ করবে, বলবে আমি তোর জীবন নষ্ট করে দিয়েছি। নানু ভাই না ভালো, তুই মাদ্রাসায় যা, তুই পড়াশোনা কর, তোর যত যা লাগে আমি তাই দিব। বিশেষ করে আমার নানা ভাই আমাকে কখনোই কোনো কিছুর অভাব দেয়নি। আমি যখন যেটা আমার নানা ভাইয়ের কাছে চেয়েছি, উনি আমাকে সেটাই দিয়েছে। আমি সাইকেল চেয়েছি, সাইকেল কিনে দেয়, ঘড়ি চাইলে ঘড়ি কিনে দেয়, শহরে ঘুরতে যেতে চাইলে ঘুরতে নিয়ে যায়। কখনো কোনো কিছুতে না শব্দটা আমি আমার নানা ভাইয়ের মুখে শুনি নাই। এত আদর ভালোবাসায় আমার জীবনটা একটা সময় পরিপূর্ণভাবে বেপরোয়া হয়ে ওঠে। এমন একটা বেপরোয়া হয়ে ওঠে যে আমি তখন আমার নানু বাড়ির এলাকার পোলাপানের সাথে মিশতে শুরু করি। সেখানে অনেক খারাপ পোলাপান ছিল, যারা নেশা করতো এবং পড়াশোনা করতো না, বিভিন্ন খারাপ কাজ করতো। আমি তখন তাদের সাথে রাত জেগে আড্ডাবাজি করতে থাকি। অনেক রাতে আমি তখন বাসে আসি। আমি তখন ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ পড়া অবস্থায় আমার জীবনটা এরকমভাবে নষ্ট হয়ে যায়, এবং নানা ভাই তখন বুঝতে পারে যে আমি আর পড়াশোনার মধ্যে নাই, আমি মাদ্রাসায়ও যাই না, আমি বাচ্চাদের সাথে পোলাপানের সাথে এরকম মাঠে ঘাটে ঘোরাফেরা করি, এবং আমি আমার জীবনটা পরিপূর্ণভাবে নষ্ট করে ফেলেছি। নানা ভাই যখন এটা বুঝে যায়, তখন নানা ভাই সিদ্ধান্ত নেয় যে আমাকে আমার বাবার কাছে পাঠিয়ে দিবে, আমার নানু বাড়িতে আমাকে আর রাখবে না। কিন্তু আমার নানি তখন আমার নানা ভাইকে বলে যে ওর জীবনটা এরকম করে নষ্ট করেছো, এখন যদি ওকে ওর বাবা মায়ের কাছে পাঠাও, তাহলে সারা জীবন ওর বাবা মা আমাদেরকে মন্দ কথা বলবে, আমাদেরকে খারাপ বলবে। একটা চেষ্টা করো, দেখো না তোমার নাতিটাকে ভালোর পথে আনা যায় কিনা, তাকে ভালো করতে পারো কিনা। এরকম করে যখন আমার নানা ভাইকে বলা হয়, ওই সময় আমার নানা ভাই আমার জন্য একজন লজিং মাস্টার রাখে। এই বয়সে ক্লাস 9-এ পড়া অবস্থায় আমার জন্য একজন হুজুর রাখে নানু বাড়িতে, এবং ওই হুজুরটা রাখার পর থেকে ওই হুজুরটা আমাকে আমার বাবার মতো শাসন করতে থাকে। কোথায় যাইতেছো, কী করতেছো, পড়াশোনা করতেছো কিনা, এটা ওইটা নিয়ে প্রচণ্ড রকম আমাকে টর্চার করতে থাকে। একদিন আমি প্রচণ্ড রকমের রেগে যাই। রেগে গিয়ে এতটাই খারাপ হয়ে যায় যে আমি ওই হুজুর, আমার বাবার বয়সী হুজুরের গায়ে হাত তুলি, এবং হুজুরের গায়ে যখন হাত তুলি, হুজুর তখন চিৎকার দিয়ে ওঠে। আমার নানা ভাই তখন পাশের ঘর থেকে দৌড়ে আসে, আইসে দেখে যে আমি হুজুরের ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছে, আমি ঘুষি মেরেছি। আমার নানা ভাই তখন এই প্রথম আমার গায়ে হাত তোলে। আমাকে জীবনে কোনো দিন আমার নানা ভাই একটা ফুলের টোকা দেয়নি, কখনো কোনো বিষয়ে আমাকে এক বিন্দু পরিমাণের কষ্ট দেয়নি। আমি যখন যেটা আমার নানা ভাইয়ের কাছে চেয়েছি, নানা ভাই আমাকে সেটাই দিয়েছে। এত আদর ভালোবাসা দিয়ে বড় করা ওই নাতির গায়ে সেদিন নানা হাত তোলে। হাত তোলার পরে আমিও নানার উপরে খুব রেগে যাই। আমি সেদিন সত্যিকার অর্থে নেশাগ্রস্ত ছিলাম, যার জন্য আমার মাথা ঠিক ছিল না। আমি সেদিন ওখান থেকে বেরিয়ে চলে আসি। রাতের ওই ঘুটঘুটি অন্ধকারে আমি তখন বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে আমার কাছে কোনো মোবাইল ফোন ছিল না। আমার নানা ভাই তখন আমাকে অনেক খুঁজতেছিল, এখানে ওইখানে বিভিন্ন জায়গায়। আমি তখন আমাদের এলাকাতে, আমার নানু বাড়ির এলাকাতে একটা নৃত্য গ্রুপ ছিল, ড্যান্স গ্রুপ ছিল, এবং ওই ড্যান্স গ্রুপের পোলাপাইনগুলো বিভিন্ন জায়গায় গিয়ে ড্যান্সের অনুষ্ঠান করতো। আমাদের চট্টগ্রামে এই জিনিসটা হয়, হয়তো অন্য কোনো ডিস্ট্রিক্টে খুব বেশি একটা হয় না, হয় তবে চট্টগ্রামের মতো না। চট্টগ্রামের বিয়ের অনুষ্ঠানগুলো অনেক জমকালো অনুষ্ঠান হয়, অনেক অনুষ্ঠান নাচানাচি হয় এবং প্যাকেজ হয়। তো আমি তখন ওই প্যাকেজে ঢুকে গেলাম, এবং ওদের সাথে তখন আমি বিভিন্ন জায়গায় প্যাকেজ করতে শুরু করলাম।
এবং আমি ওদের সাথে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে আমার নানা ভাই তখন প্রায় 3 থেকে 4 দিন পরে আমাকে খুঁজে বের করছে যে আমি ওই প্যাকেজ গ্রুপের সাথে আছি। আমি মাথার চুল টুল কেটে একেবারে ইউ স্টাইলে চুল কেটেছি, জিন্স প্যান্ট পরা শুরু করছি, খুব খারাপ মেয়েদের সাথে নাচানাচি করে স্টেজে গিয়ে। এই জিনিসগুলো তখন আমার নানা ভাইয়ের কানে যায় এবং নানা ভাইয়ের কানে যাওয়ার পরে নানা ভাই তখন আমাকে ওখান থেকে আনার জন্য খুব চেষ্টা করে, এতটাই চেষ্টা করে যে কিন্তু তখন আমি আমার নানা ভাইয়ের কন্ট্রোলের বাইরে চলে যাই। নানা ভাই শত চেষ্টা করার পরেও আমাকে ওই প্যাকেজ জীবন থেকে ফিরিয়ে আনতে পারে নাই। একটা পর্যায়ে আমার নানা ভাই তখন বাধ্য হয়ে আমার বাবার আশ্রয় নেয়। আমার বাবাকে সব কিছু বলে যে দেখো তোমার সন্তানকে আমি নষ্ট করে দিয়েছি, তোমার সন্তানকে আমি খারাপ করে দিয়েছি, আমি তোমার সন্তানকে মানুষ করতে পারিনি, তুমি আমাকে মাফ করে দাও। এবার আমার বাবা আমার উপরে বল প্রয়োগ করতে থাকে। আমার কাকা জেঠু সহ এলাকার মানুষগুলো আমি যেখানেই প্যাকেজের অনুষ্ঠানে যাইতাম ওইখানেই তারা বাধা দিত এবং আমাকে ওখানে মারতো। এরকম করে 2-3টা বিয়ের অনুষ্ঠানে যখন আমার গায়ের উপরে হাত তোলে, একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার নানা বাড়ির ওই এলাকাতে আর থাকবো না। এক পর্যায়ে আমি ইগল ড্যান্স ক্লাব বলে একটা বড় গ্রুপ ছিল চট্টগ্রামের, ওই গ্রুপের সাথে কথাবার্তা বলে ওদের গ্রুপের সদস্য হয়ে আমি তখন গ্রাম ছেড়ে চট্টগ্রাম শহরে চলে আসি। এবং চট্টগ্রাম শহরে এসে আমি দেখতে শুনতে অনেক সুন্দর ছিলাম, হ্যাংলা পাতলা ছিলাম, লম্বা ছিলাম এবং খুব ভালো ড্যান্স করতে পারতাম। আমার ড্যান্স পারফরমেন্স এতটাই সুন্দর হতো যে মানুষ আমার ড্যান্স দেখে টাকা না দিয়ে যেতে পারতো না। আমি খুব বলিউড স্টাইলে নাচানাচি করতে পারতাম এবং খুব ভালো অল্প কিছুদিনের মাঝে আমি চট্টগ্রামের একদম প্রতিটা মানুষের, প্রায় প্রতিটা নাচপ্রিয় মানুষের মন জয় করে নিই। সবাই আমাকে অনেক পছন্দ করে এবং একটার পর একটা আমার অনুষ্ঠানের দাওয়াত আসতেই থাকে। প্রতিদিন আমি প্রায় 2-3টা করে প্যাকেজ অনুষ্ঠান করা লাগতো এবং একটা অনুষ্ঠানে গেলে 4,000-5,000 টাকা করে পেতাম। দেখা যায় আমি খুবই ছোট বয়স আমার, তখন থেকে আমি মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে শুরু করি। প্রতি মাসে যখন আমার পকেটে 1.5 থেকে 2 লক্ষ টাকা ঢুকতে থাকে, আমি তখন আহসান হাবিব আর আহসান হাবিব থাকি না। ছোটোবেলা থেকেই তো, নানু বাড়িতে আসার পর থেকেই তো আমার নেশার প্রতি একটা আগ্রহ ছিল, আমি নেশা করতাম। এবং যখন আমার পকেটে বেপরোয়া টাকা ঢুকতে শুরু করে, আমি তখন নিজেকে আর সামলাতে পারিনি। বিভিন্ন খারাপ মেয়েদের সাথে উঠা বসা থেকে শুরু করে, নাচের গ্রুপ থেকে শুরু করে যত ধরনের নোংরামি আছে, আমি সমস্ত নোংরামির সাথে জড়িয়ে যাই এবং এরকমভাবেই নোংরামি করি যেগুলোর বর্ণনা আমি এখানে দিতে পারবো না। এরকম করতে করতে তখন বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে আমাদেরকে অনুষ্ঠানে নিয়ে যাবে এরকম অফার থাকে। আমরা প্রায় 9 জনের মতো একটা টিম থাকি, 9 জন ছেলে আমরা থাকি এবং ওই 9 জনের ভিতরে 9 জনই ছিলাম দুর্দান্ত, দুর্দান্ত নাচের মধ্যে ছিলাম। তো এরপরে এরকম করতে করতে প্রথম আমাদেরকে মালয়েশিয়াতে একটা অনুষ্ঠানে নিয়ে যাবে এবং সেটারও স্পন্সর ছিল আমাদের বাংলাদেশেরই একটা অনেক বড় কোম্পানি। চট্টগ্রামের ওই কোম্পানির মালিক, তেনার বাড়িও চট্টগ্রামে। তিনি তখন আমাদেরকে মালয়েশিয়াতে নিয়ে যাবে। তিনি আমাদের সবাইকে পাসপোর্ট করালো। পাসপোর্ট করিয়ে এই সর্বপ্রথম আমি মালয়েশিয়াতে গেলাম এবং মালয়েশিয়াতে গিয়ে আমি ওখানে অনেক বড় একটা অনুষ্ঠান করলাম, সবার মন জয় করলাম। মানুষরাও, মালয়েশিয়ার নাগরিক যারা আছে তারাও আমার গানের সাথে খুব মজা করলো এবং আমাকে অনেক পছন্দ করলো। মালয়েশিয়ার প্রোগ্রামটা শেষ করে আসার পরে এবার আমাদের প্রোগ্রাম হলো প্রায় 2 মাস পরে দুবাইতে অনুষ্ঠান করতে যাব। আমি সর্বপ্রথম দুবাইতে যখন যাই, আমি খুব অবাক হয়ে যাই যে দুবাই সিটি আমাকে পাগল করে তোলে। এত সুন্দর সিটি আমার মনে হয় আমার জীবন আমি দেখি নাই। দুবাইতে যাওয়ার পরে দুবাইতে আমরা অনুষ্ঠান করি, এখানে অনেকগুলো টাকা আমি পাই, অনেকগুলো টাকা পাচ্ছি। আসলে টাকা খরচ করার মতো রাস্তা আমি পাচ্ছি না, কিভাবে টাকা খরচ করব, ঠিক এরকম একটা অবস্থা হয়ে যায়। সেখানে আমার সাথে দুবাইয়ের একটা লোক বলতে ওনার বাড়িও চিটংয়ে, বাট উনি দুবাইতে এই ধরনের ড্যান্স অনুষ্ঠানগুলো উনি পরিচালনা করে। দেখা যায় যে বিভিন্ন জায়গার ভিতরে উনি বিভিন্ন অনেক বারগুলোতে ইনি বাংলাদেশি ছেলেদেরকে আনে, বাংলাদেশি মেয়েদেরকে আনে এবং ওই বারে উনি নাচায়। তো তিনার সাথে আমার সম্পর্কটা অনেক ভালো হয়ে গেল। আমি তার নামটা বলতে চাই না, তিনি খুব পরিচিত একটা মৌকো ছিল মিডিয়া পাড়ায়। এই মানুষটার সাথে আমার খুব সম্পর্ক ভালো হয়। তিনি তখন লোকজন নিয়ে যেত দুবাইতে, তার সাথে যাইতাম, নাচানাচি করতাম। এরকম করে বেশ কয়েকদিন পরে আমি ইন্ডিয়াতে তখন আমার প্রায় ওই সময় দুবাইতে আমার প্রায় 8-10 বারের উপরে যাওয়া হয়ে গেছে। তো একটা পয়লা বৈশাখের অনুষ্ঠানে আমি তখন দুবাইতে যাই। অনুষ্ঠানটা হবে একটা বারের ভিতরে, অনুষ্ঠানটা হবে। তো ওইখানে আমাদের সাথে রেশমা নামের একটা মেয়ে ছিল এবং ওই রেশমা মেয়েটার বাড়ি ছিল ঢাকাতে এবং এই মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর ছিল, বয়স অনেক কম ছিল। কিভাবে যে পাসপোর্ট বানাইছে এই মেয়ে ভালো জানে। ওখানে যাওয়ার পরে এই মেয়ের সাথে আমার পরিচয় হয় এবং তিনি আমার সাথে কথাবার্তা বলে। ঢাকারই একটা বড় ড্যান্স ক্লাবে মেয়েটা নৃত্য করতো এবং দেখে শুনে মনে হলো খুব ভালো, দেখতে শুনতে খুবই সুন্দরী একটা মেয়ে এবং ইনটেক ফ্রেশ একটা মেয়ে।
তো আমি তখন অবাক হয়ে গেলাম যে এরকম একটা মেয়ে আমাদের ক্লাবে ঢুকে গেল বা নাচ করতেছে। তা বিষয়টা আমার কাছে কেমন জানি লাগলো। এই মাঝে আমাদের চট্টগ্রামের যে বড় ভাই আছে, যিনি এগুলার স্পন্সর করে, আমার ওই বড় ভাই তখন হঠাৎ করে আমাকে ডাক দিয়ে বললো যে আহসান হাবিব, তোমাকে তো আমি দুবাইতে অনেকগুলো অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছি এবং তুমি অনেকগুলো অনুষ্ঠান করেছো, বাট তোমাকে আজকে আমি একটা চুরি করতে বলবো, তুমি কি আমার জন্য একটা চুরি করতে পারবা? এবং তুমি যদি এই চুরিটা করতে পারো তাহলে দুবাই তোমার জন্য ফ্রি হয়ে যাবে, তুমি যে কোনো সময় দুবাইতে আসতে পারবা এবং যে কোনো সময় দুবাইতে তুমি যে কোনো অনুষ্ঠান করতে পারবা, আমি সব কিছু তোমার জন্য উন্মুক্ত করে দিব। আমি তখন বললাম ভাই আমাকে চুরি করতে হবে, আমাকে কি চুরি করতে হবে? উনি বলে তোমাদের ছেলে মেয়ে যারা আসো সবাই তো যে যার রুমে যাইতে পারো, তোমাদের তো কোনো নিষেধাজ্ঞা নাই। আমি বললাম হ্যাঁ, আমরা যে যার রুমে যেতে পারি, আমাদের কোনো নিষেধাজ্ঞা নাই। তিনি তখন আমাকে বললো এখানে যে মেয়েটা আসছে রেশমা নামের, ওই মেয়েটার ব্যাগ থেকে তুমি মেয়েটার পাসপোর্ট চুরি করবা। আমি তখন বললাম ভাই এটা কী বললেন? বলে হ্যাঁ, মেয়েটার ব্যাগ থেকে পাসপোর্টটা চুরি করে পাসপোর্টটা এনে আমাকে দিবা, এটাই হচ্ছে তোমার কাজ এবং আজকে রাতেই তুমি তোমার কাজকে সফল করবা। তো তিনি আমাকে কেন মেয়েটার পাসপোর্ট চুরি করতে বলছে এটা আমি ওই সময় বুঝতে পারি নাই। বুঝতে না পারার পরে সেদিন রাতের বেলায় আমরা মেয়েদের রুমে যাচ্ছি, মেয়েরা আমাদের রুমে আসতেছে, এরকম দুষ্টমি আমরা লুডো খেলছি সারা রাত, অনেক ক্রামও খেলছি, মজা মাস্তি করতে করতে এক পর্যায়ে আমি ওই রেশমার ব্যাগ থেকে আমি তার পাসপোর্টটা নিয়ে নিই। মেয়েটা বুঝতে পারে না। পাসপোর্টটা নিয়ে যাওয়ার পরেই রাত্র প্রায় 12টার কাছাকাছি আমি তখন আমার ওই চট্টগ্রামের বড় ভাইয়ের হাতে পাসপোর্টটা দিয়ে দিই। পাসপোর্টটা দিয়ে দেওয়ার পরে পরের দিনে আমাদের ফ্লাইট, আমরা চলে আসবো হচ্ছে বাংলাদেশে ব্যাক করব। এবং পরের দিনে আমাদের ফ্লাইট ছিল দুপুর প্রায় সকাল 11:30 আমাদের ফ্লাইট। তো 11:30টার মধ্যে আমরা এয়ারপোর্টে চলে যাব। প্রায় 2.5 ঘন্টা আগে সবাই প্রস্তুতি নিচ্ছিলাম। ওই সময় হঠাৎ করে এই রেশমা মেয়েটা কান্নাকাটি করতে শুরু করছে। কান্নাকাটি করতেছে, ওর ব্যাগ থেকে পাসপোর্ট চুরি হয়ে গেছে, পাসপোর্ট পাওয়া যায় না। এবং আমার ওই বড় ভাই তখন আমাকে চুপ ইশারা দিল যে তুমি কথা বলো না। আমি তখন কোনো কথা বলি না, আমি আমার মতো করে চুপ করে আসি, যে যার মতো করে ব্যাগ ট্যাগ রেডি করতেছি, চলে যাব। ওই সময় ওই বড় ভাই রেশমাকে বলতেছে যে শোনো, তোমার পাসপোর্ট যেতে পাওয়া যাচ্ছে না, এই ফ্লাইটটা তোমাকে মিস করতে, ওরা সবাই চলে যাক, এর পরের ফ্লাইটে আমি তোমাকে বাংলাদেশ অ্যাম্বাসিতে নিয়ে যাব, দুবাইতে যে অ্যাম্বাসি আছে অ্যাম্বাসিতে নিয়ে যাব, সেখান থেকে আমি তোমার জন্য পাসপোর্ট ম্যানেজ করব, অথবা ওখান থেকে আউট পাসের একটা কাগজ ম্যানেজ করব, ওইটা পেপারটা রেডি করে আমি তোমাকে নেক্সট ফ্লাইটে পাঠাই দিব, ওরা চলে যাক, তুমি আর যেও না। মেয়েরা তখন খুব কান্নাকাটি করতে শুরু করে, অনেক কান্নাকাটি করতেছে। আমার কাছেও তখন অনেকটা খারাপ লাগতেছিল এবং আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে এটা আমি কি করতেছি। যাই হোক, এরপর ওই মেয়েটাকে রেখে আমরা বাকিরা যারা আছি আমরা সবাই ফ্লাইটে বাংলাদেশে ব্যাক করি। এবং বাংলাদেশে ব্যাক করার 2 দিন পরে ইনি তখন আমার জন্য মোটামুটি আমাদের ওই চট্টগ্রামের যে বড় ভাই আছে দুবাইতে, তিনি আমার অ্যাকাউন্টে আমার জন্য অনেকগুলো টাকা পাঠিয়ে দেয়। এবং অনেকগুলো টাকা পাঠানোর পর আমি তখন জিজ্ঞেস করি যে ভাই এই টাকা যে আপনি আমাকে দিলেন তার কারণটা কি? তিনি আমাকে বলে যে তুমি আমাকে একটা সোনার হরিণ দিয়েছ, যেটা দিয়ে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো, এই জন্য আমি তোমাকে টাকাটা পাঠাইলাম। এবং তখন আমি বুঝে গেলাম যে উনি যে আমার জন্য টাকাটা পাঠাইছে, কেন পাঠাইছে, এবং সেদিন রাতে উনি কেন আমাকে বললো যে মেয়েটার ব্যাগ থেকে পাসপোর্টটা চুরি করার জন্য। এই সব কিছু যখন আমি বুঝে গেলাম, আমার যখন সব কিছু বুঝের ভিতরে চলে আসলো, আমি তখন বুঝলাম যে আরে আমরা নিত্য করে যে টাকা ইনকাম করি আর 2-1টা পাসপোর্ট যদি মেয়েদের চুরি করতে পারি তাহলে তো এটা থেকে আরও বেশি টাকা ইনকাম করা যায়। এরপরে দুবাইতে যতগুলো অনুষ্ঠান হতো, বারের ওই অনুষ্ঠানগুলোতে উনি প্রত্যেকটা অনুষ্ঠানে আমাকে নিয়ে যেত এবং প্রতিটা অনুষ্ঠানে আমাকে নিয়ে যেত এবং আমার কাজ থাকতো শুধুমাত্র মেয়েদের ব্যাগ থেকে পাসপোর্ট চুরি করা। উনি আমাকে ইশারা দিত যে এই মেয়ের ব্যাগ থেকে পাসপোর্ট চুরি করবা। আর আমি দেখতে শুনতে খুব ভালো ছিলাম, আমাকে দেখে মনে হতো না যে আমি অনেক বয়স্ক ছোটো বাচ্চার মতো মনে হতো, যার জন্য মেয়েরাও আমাকে অনেক আদর করতো, যত্ন করতো, যার জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটাই করতাম, পাসপোর্ট চুরি করতাম। যেটা ইজিতে ওই ভাইয়ের হয়ে যেত ওটা তো ইজিতেই করতো, বাট যেই মেয়ে রাজি হইতো না ওনার প্রস্তাবে, ওই মেয়ের কাছ থেকে উনি এভাবে আমাকে দিয়ে পাসপোর্ট চুরি করাতো, আমি তখন পাসপোর্ট নিয়ে যাইতাম। এরকম করতে করতে আমি প্রায় অনেকগুলো মেয়েকে, আমি কাউন্ট করতে পারবো না, বাট বেশ কয়েকটা মেয়ের পাসপোর্ট আমি চুরি করি এবং মেয়েগুলোকে আমি একই ডায়লগ উনি দিতে হচ্ছে, ঠিক আছে তোমার তো আগামী দিন ফ্লাইট, যেহেতু তোমার পাসপোর্ট পাওয়া যাচ্ছে না, তোমার পাসপোর্ট আমি ম্যানেজ করে তোমাকে পাঠিয়ে দিব, তুমি থেকে যাও, এটা বলে মেয়েটাকে উনি রেখে দিত, মানে একা সিঙ্গেল মেয়েটাকে রেখে দিত। এই ধরনের কাজও বড় ভাই করতো। এবং এরকম করে এই কাজগুলো করতে করতে আমার একটা সময় সাহস বেড়ে গেল। বলে না যে মানে পাতা চুরি, লতা চুরি, মহারাজার হাতি চুরি, এরকম করতে করতে একটা পর্যায়ে আমার সাহস অনেক তীব্র হয়ে গেল। সাহস বেড়ে যাওয়ার পরে আমি বড় ভাই তখন আমার সাথে কন্ট্রাক্টে গেল যে একটা মেয়ে যদি আমি ওইখানে দিয়ে আসতে পারি বা নিয়ে যেতে পারি তাহলে তিনি আমাকে আমাদের বাংলাদেশি টাকায় 5 লাখ টাকা করে দিবে, সর্বনিম্ন 5 লাখ করে দিবে, এবং মেয়ে দেখতে শুধু যদি ভালো হয় তাহলে ওই টাকার অ্যামাউন্টটাও তিনি আমাকে আরও বাড়াই দেবে।
এবার ওই বড় ভাইয়ের কথা মতো আমি তখন নিজেই পাখি খুঁজতে থাকি, ফেসবুক ইউজ করি এবং ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মেয়েদেরকে টার্গেট করি। আর এই যে আমি এই কাজগুলো করতেছি, এতে কিন্তু আমার পরিবারের সাথে আমার সম্পূর্ণ রকমের যোগাযোগ বন্ধ। আমি আমার পরিবারের সাথে কোনো যোগাযোগে রাখি না। আমার নানা নানি তারা বেঁচে আছে কি মরে গেছে তাও জানি না, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি কখনো ঢাকা থাকতেছি, কখনো চট্টগ্রাম থাকতেছি, কখনো দুবাই থাকতেছি, কখনো সিঙ্গাপুর থাকতেছি, মানে এক এক সময় এক এক দেশে থাকতেছি এবং আমি টাকাও 2 হাতে ইনকাম করতেছি। এরকম করতে করতে আমি মেয়েদের সাথে ফেসবুকে প্রথমে রিলেশন করতাম এবং যে সুন্দরী দেখা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতাম, তো ওই মেয়ে তো আমার মানে ইনবক্সে ঢুকতো বা আমার প্রোফাইলে ঢুকতো। আমার আইডিতে ঢোকার পরে দেখতো যে আমি বিভিন্ন দেশে নৃত্য করি, বিভিন্ন মেয়েদেরকে নাচ শিখাই। ওই সময় আমার একটা নাচের স্কুলও ছিল চট্টগ্রামে। আমি নিজে একটা নৃত্য অনুষ্ঠান মানে নৃত্যের একটা স্কুল খুলি। ওইখান থেকে আমি অনেক মেয়েকে নৃত্য শিখাই, নাচ শিখাই। শেখানোর পরে ওই মেয়েদের পরিবারকে বলি যে দুবাইতে একটা অনুষ্ঠান আছে, আপনার মেয়েকে দেন, দুবাইতে গেলে মেয়েরা অনেক টাকা ইনকাম করতে পারবে। এই সেই বলে আমি মেয়েদের কাছ মানে মেয়েদের বাবা মায়ের কাছ থেকে মেয়েদেরকে নিয়ে যেতাম এবং নিয়ে যাওয়ার পরে ওই মেয়েগুলোকে একইভাবে আমি তাদের ব্যাগ থেকে পাসপোর্ট সরাই ফেলতাম। পাসপোর্ট সরাই ওই বড়ো ভাইকে বলতাম যে বড়ো ভাই, আপনি আগামী দিন মেয়েটার পাসপোর্ট রেডি করে তাকে পাঠিয়ে দেন বাংলাদেশে। এই কথা বলে বড়ো ভাইয়ের হাতে আমি মেয়েকে তুলে দিয়ে আসতাম। কিন্তু 1-2 রাতের ভিতরে বড়ো ভাই এমন কিছু ডকুমেন্ট ওই মেয়ের কাছ থেকে নিয়ে যেত, এরপরে মেয়ে স্বইচ্ছায় বড়ো ভাই ফোন দিলে দুবাইতে চলে যেত। কারণ ও তখন আর নিজেকে হাইড করতে পারতো না, কারণ ওই 2-1 রাতের ভিতরে মেয়ের সাথে এমন কিছু হয়ে যেত। তো এরকম আমি তখন করতাম, ফেসবুকে টার্গেট করতাম। অনেক সুন্দরী মেয়েরা থাকে যারা ফেসবুকে ছবি আপলোড করে, বিভিন্ন ট্যুর পছন্দ যে মেয়েরা করে, ভ্রমণ পছন্দ করে, ওদেরকে টার্গেট করতাম। টার্গেট করে তাদের সাথে রিলেশন তৈরি করতাম। তৈরি করার একটা পর্যায়ে বলতাম যে চলেন কক্সবাজার যাই, ঘুরতে যাই, এরকম বলে তাদেরকে কক্সবাজার সমুদ্র সৈকতে নিয়ে যেতাম। 2 দিন 3 দিন থাকার পরে বলতাম যে শোনো না, এরকম একটা অফার আসতেছে সিঙ্গাপুর থেকে, আমার সাথে সিঙ্গাপুরে চলো, এরকম একটা ড্যান্সের অনুষ্ঠান হবে, তুমি আমার সাথে যাও, আমার সাথে আসবা, কোনো সমস্যা নাই। অ্যান্ড এই বলে আমি তখন মেয়েকে সাথে করে নিয়ে যেতাম। নিয়ে গিয়ে আমি নিজেই তার ব্যাগ থেকে পাসপোর্ট চুরি করতাম এবং পাসপোর্ট চুরি করার পরে ওখানকার কোনো একটা লোকের হাতে, ভালো একটা লোকের হাতে, মানে আমার দৃষ্টিতে ভালো, মানে মেয়ের দৃষ্টিতেও ভালো, এরকম একটা লোকের হাতে মেয়েকে উঠে দিয়ে আসতাম। বলতাম যে ভাই আপনি আগামী দিন পাঠিয়ে দিন, কারণ আমি তো থাকলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে, আমি চলে যাই। এরকম করে আমি তখন চলে আসতাম। এর মেয়ে তখন থাকতো। 2-1 দিন ওই ভাইয়ের সাথে থাকার পরে তিনি অনেক ভিডিও টিডিও অনেক কিছু করে ফেলতো। এরপর ওই মেয়েকে ব্ল্যাকমেল করতো। মেয়ে তখন স্বইচ্ছায় দুবাইতে যাইতো, আসতো। এরকম করতে করতে কত মেয়েকে যে আমি দুবাইতে পাঠিয়েছি এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে নিয়ে গেছি। এটা যে শুধুমাত্র দুবাই, সিঙ্গাপুর বা মালয়েশিয়া বিষয়টা এরকমও না। আমি কিন্তু ইউরোপে অনেকগুলো কান্ট্রিতে গিয়েছি। ইউরোপের অনেকগুলো কান্ট্রিতে গিয়েছি। আমার পাসপোর্টে অনেক দেশের ভিসা আছে, অনেক দেশের ভিসা আমার পাসপোর্টে লাগানো। এরকম করতে করতে আমি মানে প্রায় প্রতি মাসে 2 জন 5 জন 7 জন 10 জন 15 জন করে আমি এরকম করে সাপ্লাই করে নিয়ে যেতাম। আর এটা যে আমি শুধু বাংলাদেশি নারীদের ক্ষেত্রেই করতাম বিষয়টা তাও না, মাঝে মাঝে ইন্ডিয়ান, নেপালি সহ বিভিন্ন দেশের বা শ্রীলঙ্কান অন্য মেয়েদের সাথে আমি এটা করতাম। বিভিন্ন দেশে যেতাম, বিভিন্ন কান্ট্রির মেয়েদের সাথে পরিচয় হতাম এবং ওদের সাথে একটা ফ্রেন্ডশিপ তৈরি করতাম। ওই মেয়েকে দিয়ে আরও 5-6টা মেয়েকে আমার প্রতি টার্গেট আনতাম এবং টার্গেট আনার পরে ওই 5-6টা মেয়ের মাঝে আমি একজনকে নিয়ে যেতাম। এরই মাঝে আমার ইন্ডিয়া ছিল সবচেয়ে বড় টার্গেট। আমি বাংলাদেশ থেকে যত মেয়ে নিয়ে গেছি আমি তার চেয়েও বেশি ইন্ডিয়া থেকে নিয়ে যেতাম। ইন্ডিয়া থেকে আমি কোনো মেয়েকে বাদ দিতাম না এবং বাংলাদেশি মেয়েগুলো যেতে একটু সংকোচ ফিল করতো যে যাবো কি যাবো না, পরিবার কি বলবে না বলবে, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকতো। কিন্তু ইন্ডিয়ান মেয়েগুলো ছিল একেবারে ফ্রি, ওদেরকে পটাইতে বেশি সময় লাগতো না। একবারের জায়গায় 2বার রিকোয়েস্ট করলে তখনই রাজি হয়ে যেত। এবং আমি ইন্ডিয়াতেও অনেকগুলো ড্যান্স অনুষ্ঠান করেছি এবং প্রতিটা অনুষ্ঠানে আমি 2 জন 3 জন মেয়েকে টার্গেট করতাম যে আজকে অনুষ্ঠানটা করলাম, এখানে আমার 3টা মেয়েকে টার্গেট হয়েছে, 3টা মেয়েকে আমি নিয়ে যাব। আবার এখানে যে সবগুলো মেয়েকে নিলে শুধুমাত্র পাসপোর্ট চুরি আমার করা লাগতো, বিষয়টা এরকমও কিন্তু ছিল না। আমি অনেক মেয়েকে নিয়ে যাওয়ার পরে তারা স্বইচ্ছায় রাজি হয়ে যেত। আমার ওই বড় ভাইয়ের কথা মতো বড় ভাই বলতো যে এটা করতে হবে এবং বড় ভাইয়ের প্রস্তাবে রাজি হয়ে যেত। অনেক মেয়েরা স্বইচ্ছায় রাজি হতো, আবার যেগুলো রাজি হতো না এগুলোকে বিভিন্নভাবে ট্র্যাপে পেলে পাসপোর্ট চুরি করে এটা ওইটা খাওয়িয়ে কোনো না কোনোভাবে তাদেরকে আমাদের ম্যানেজ হয়ে যেত। অ্যান্ড এরকম করতে করতে আমি যে টাকার পাহাড় তৈরি করে ফেলি, আসলে এত বেশি টাকা উপার্জন করি যেটা বলার মতো না। অগাধ টাকা তখন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং আমি চট্টগ্রামে 2টা ফ্ল্যাট পর্যন্ত কিনি, 2টা ফ্ল্যাট কিনি এবং বিভিন্ন জায়গায় আমার নামে জায়গাও কিনি। তো তখন আমার মোটামুটি আমি কোটিপতির হলেই চলে। মাঝে মাঝে বাবার জন্য খারাপ লাগতো, আমার ছোটো বোনগুলোর জন্য খারাপ লাগতো। তারপরেও খারাপ লাগলে আমি কখনো বাড়িতে যাইতাম না, কারণ আমি জানতাম আমি বাড়িতে গেলে আমাকে আটকাই ফেলবে, আমাকে আর বেরোতে দিবে না।
আমাকে ঘরবন্দি করে ফেলবে। এই জন্য আমি আর বাড়ির দিকেও খুব বেশি একটা চাইতাম না, এই বেপরোয়া জীবনযাপনই করতাম। ইন্ডিয়া যাইতাম, এই দেশে ওই দেশে বিভিন্ন দেশে মেয়ে সাপ্লাই করা, এবং এরকম করতে করতে একটা সময় আমি একটা টিম তৈরি করে ফেললাম। মেসেঞ্জার গ্রুপে একটা টিম তৈরি করে ফেললাম অনেকগুলো ছেলেদেরকে নিয়ে। অনেকগুলো ছেলে, তাদের মাঝে ইউটিউবার আছে, অনেক ধরনের শিল্পী আছে, এবং অনেক ধরনের মিডিয়া কর্মী আছে। এই রকম করে অনেকগুলো লোককে, অনেক ক্যাটাগরির লোককে আমি টার্গেটে নিয়ে গেলাম। এদের সাথে অনেক লয়ারও আছে আমার ওই টার্গেটে। এদেরকে নিয়ে গিয়ে আমি তখন তাদের সাথে একটা মেসেঞ্জার গ্রুপ তৈরি করলাম যে যেভাবেই হোক আপনি যদি মেয়ে সাপ্লাই দিতে পারেন তাহলে আপনাকে আমি প্রতিটা মেয়ের জন্য একটা অ্যামাউন্ট ধার্য করতাম যে এত টাকা আপনাকে দিব, এবং আর মানে দুবাইয়ের ভাই থেকে যে টাকা নিতাম তার 3 ভাগের ধরেন 2 ভাগে আমি নিয়ে যেতাম, এবং 1 ভাগ যে ছেলেটা টার্গেট করে মেয়েকে দিতে পারতো ওই ছেলেটাকে দিতাম। এবং এরকমভাবে আবার অনেকগুলো ট্রাভেল এজেন্সির সাথেও আমি কাজ করতাম। অনেকেই দেখা যায় বিয়ে হয়ে গেছে এবং সন্তান আছে, তারপরে হচ্ছে মানে হাজব্যান্ডের অত্যাচার নিতে পারে না, বিদেশে কাজ করতে যেতে চায়, তো মেয়ে যদি সুন্দর হয় তাহলে ওইগুলোকে আমরা টার্গেট করতাম। এজন্য ঢাকা সহ চট্টগ্রামের বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথেও আমি একইভাবে বিজনেস চালিয়ে যেতাম। ওদের সাথেও বিজনেস করতাম, ওরাও আমাকে বিভিন্ন মেয়ে সাপ্লাই দিত, এবং ওই মেসেঞ্জার গ্রুপের অনেক ছেলেরা এবং আমি এই যে যাদের সাথে গ্রুপিং করছি তারাও নিজেরা এক একটা করে টিম তৈরি করে ফেলেছে, এক একটা করে টিম তৈরি করে ফেলতেছে, এবং তারাও মেয়ে সাপ্লাই দিতেছে, মেয়ে নিয়ে যেতে আসে। মানে এই ব্যবসাটা এরকম একটা ব্যবসা হয়ে দাঁড়ায় যে এটার মতো ইনকাম তখন আর কোনো কিছুই থাকে না। তখন ইনকাম ভরপুর, পকেটে টাকা, মানে আমার জীবনটাই তখন একটা রঙিন জীবনে রূপান্তরিত হয়ে যায়। এরকম করে অনেকগুলো বৎসর আমি ব্যবসার সাথে জড়িয়ে পড়ি। আমি কাউন্ট করতে পারবো না যে কত শত মেয়েকে আমি বিভিন্ন দেশে সাপ্লাই করেছি। তো এমন করতে করতে বেশ কিছুদিন পরে আমি, সামনে হচ্ছে রমজানের ঈদ আসতেছে, মানে রমজান আসতেছে, আমি আবার প্রতি রমজান মাসে এই ধরনের কাজগুলো করি না, মানে রমজানে সম্পূর্ণ গ্যাপ রাখি, এবং রমজান ছাড়া অন্য অন্য মাসগুলোতে আমি এই ধরনের কাজগুলো করি। তো রমজান মাস আসতেছে, আমি এই রমজান মাসের আগে যা কয়েকটা মেয়ে সাপ্লাই দিতে পারবো, টাকা পয়সা নিব, এরপর আমি চুপ হয়ে যাব। এমন একটা সময় আমি তখন দুবাইতে গেলাম, এবং দুবাইতে যাওয়ার পরে রাত তখন প্রায় 11:30টার মতো বাজে। আমার একজন সহকারী ছিল, মানে সহযোগী আর কি, ওরে আমি বুলেট বলে ডাকতাম, ওর একটা অন্য নাম আছে, জাস্ট বুলেট বলে ডাকতাম। ওরে খুব পছন্দ করতাম বলে ওরে আমি সাথে রাখছি, এবং এক কথাও আমার সিকিউরিটি গার্ড ছিল আর কি, আমাকে সিকিউরিটি রাখতো ও। এবং বুলেট তখন আমি দুবাইতে যাওয়ার পর আমি তো হোটেলে ঘুমাচ্ছি, প্রায় রাত্র 11টা 11:30টার মতো আছে, আমি শুয়ে আছি। ও আমার কাছে এসে বলতেছে যে আসান ভাই একটা কথা বলবো, আমরা তো একটা ঝামেলার ভিতরে পড়ছে, অমুক ভাই মানে সুমন ভাই একটা ঝামেলার ভিতরে পড়ছে, আপনাকে ডাকতেছে। আমি তখন বললাম মানে ঝামেলা কি? পরে আমাকে বলে যে যান না একটু ভাইয়ের কাছে যান। পরে ওনার কাছে গেলাম, সুমন ভাইয়ের কাছে। তো যাওয়ার পর তিনিও আমাদের এক বড় ভাই আর কি, তিনি এলে নিয়ে কাজ করে। পরে সুমন ভাই আমাকে বলে যে আমাকে বলতেছে যে আহসান একটা ঝামেলায় পড়ছি, একটা মেয়ে আনছিল, একটা ছেলের মাধ্যমে মেয়েটাকে আনলাম, এবং আনার অনেকগুলো টাকাও দিয়ে মেয়েটার আনছি, মেয়েটা দেখতে শুনতে ভালো, কিন্তু এই মেয়েটাকে নিয়ে 2-3টা কাজ করাইছি। 2-3টা কাজ করানোর পরে এখন মেয়েটার অবস্থা এরকম হয়েছে যে এই মেয়ে খাওয়া দাওয়া করে না, ঘুমায়ও না, এবং এমন একটা পর্যায়ে চলে গেছে যে মেয়েটা মারা যাবে। আমি কি করব বুঝতে পারতেছি না, কোনোভাবেই তাকে তো আর স্যালাইন দিয়ে বাঁচিয়ে রাখা যায় না। আমি তখন বললাম তাও ঠিক আছে, স্যালাইন দিয়ে তো আর বাঁচিয়ে রাখা যায় না, কিন্তু আপনি মেয়েকে মানে বোঝার নাই যে এটা করতে হবে, এখানে যেহেতু চলে আসছে এটা ছাড়া কোনো উপায় নেই। উনি আমাকে বলে যে ভাই আমি অনেকভাবে বুঝাইছি, অনেকভাবেই বলছি, কিন্তু এই মেয়েকে আমি আসলে ঠিক করতে পারতেছি না, মেয়েটা অনেক রাগী টাইপের একটা মেয়ে, তো সে আমার কথা শোনে না। পরে আমি বললাম যে উনি আমার বলে যে তুমি একটু যাও, যেহেতু তুমি মিডিয়া ব্যক্তিত্ব, তুমি নাচ করো, বিভিন্ন অনুষ্ঠান করো, দেখো যে মেয়েকে কোনো মতে তোমার ফাঁদে ফেলতে পারো কিনা, ইমোশনালি কথাবার্তা বইলা যে তুমি তাকে দিয়ে নৃত্য করা বা তাকে দিয়ে বিভিন্ন দেশে নিয়ে যাবা, এরকমভাবে অফার টফার করে এরকম অনেক মেয়েকেই কিন্তু আমি রাজি করাইছি, যেগুলো রাজি হয় না এই লাইনে কাজ করার জন্য। আমি একদম ওদেরকে হাতির 5 পা দেখাই দিতাম যে তোমাকে ওই দেশে নিয়ে যাবো, আমেরিকাতে নিয়ে যাবো, কানাডায় নিয়ে যাবো, এবং ওইখানে নিয়ে তোমাকে নৃত্য শিখাবো, নাচ শিখাবো, তুমি চিন্তা করো না। ধরেন এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আমি তখন মোটামুটি অনেক মেয়েকে আমি ম্যানেজ করতে পারতাম। একইভাবে এই মেয়েটাকে ম্যানেজ করার জন্য আমি তখন মেয়েটার রুমের দিকে যাব। তো রুমের দিকে যাচ্ছি, ওইখানে আরেকটা মেয়েও আসছে। ওই মেয়েটা আমাকে বলতেছে ভাইয়া এই মেয়েটা অনেক ভালো, এবং মানে ওই মেয়েটা আমাকে বলতেছে, ওই মেয়েটার বাড়ি ছিল আপনার কুমিল্লাতে। তো সেই মেয়েটা আমাকে বলতেছে যে ভাইয়া এই মেয়েটা অনেক ভালো, মেয়েটার বাবা নাকি হুজুর, এবং মেয়েটা এই ধরনের কাজ করতেছেন, অনেক কান্নাকাটি করছে, আপনি তো জীবন অনেক খারাপই করছেন, যদি পারেন এই মেয়েটাকে দেশে পাঠাই দিন, মেয়েটা কিন্তু ভালো। আমি তখন একটা অট্ট হাসি দিলাম, ধুরো এরকম কত হুজুরের মেয়ে দেখলাম, ভালো মানে কিসের ভালো? আচ্ছা ঠিক আছে, কোন রুমে আছে, রুম নাম্বার বলো। আমাকে রুম নাম্বার বললো, আমি ওই রুমের ভিতরে ঢুকলাম, এবং রুমের ভিতরে ঢোকার পরে মেয়েটাকে দেখে আমার কেমন জানি পরিচিত মনে হচ্ছে আমি যেন মেয়েটাকে চিনি। দরজাটা খোলার পরে মেয়েটা আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, এবং তাকে দেখার পরে বলতেছে যে আহসান ভাইয়া
এটা বলার পরে আমি তখন আর বুঝতে বাকি ছিল না যে এটা আমারই আপন ছোট বোন, আমার 3 বোনের মাঝে সবচেয়ে বড় যে বোনটা আছে আরশি, আমার বোন আরশি। আমি তখন আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। আজকে অনেক বৎসর পরে আমি আমার বোনের দেখলাম এবং এরকম একটা জায়গায়। ওকে দেখার পর আমি তখন দৌড়ে ওকে জড়াই ধরলাম, জড়াই ধরে আমি তখন দরজাটা লক করে দিলাম। কারণ দরজা নক করেছি এই কারণে যে কেউ যদি ধরেন এই মুহূর্তে বুঝে যায় বা ও আমার বোন, বা যদি দেখে আমি ওকে জড়ে ধরে কান্না করতেছি, তাহলে হয়তো, কারণ এখানে যারা আছে তারা সবাই মাফিয়া, এখানে প্রত্যেকটা মানুষ মাফিয়ার সাথে জড়িত, সবাই মাফিয়া। তখন ভাবলাম যে কিরে, আমি তো কোনো জড়ে ধরে কান্না করতেছি, ও আমারে জড়ে ধরে কান্না করতেছে। অ্যান্ড এরই মাঝে আবার আরেকজন এসে দরজা ধাক্কাইতেছে, আমাদের ওই সুমন ভাই। মানে কি হইলো না হইলো, পর আমি সুমন ভাইরে ফোন করলাম, ফোন করে বললাম যে ভাই একটু অপেক্ষা করেন, আমি ম্যানেজ করতেছি। আমি ম্যানেজ করে বলে ওর জন্য একটা কাস্টমার আসছে, ম্যানেজ করো তাড়াতাড়ি। আমি বললাম যে ঠিক আছে। তখন আমি মানে খুব কান্না করতেছি, বাট শব্দ করতেছি না, চোখের পানি ঝরতেছে। এবং আমার সমস্ত পাপের বোঝাটা মনে হয় তখন আমার মাথায় এসে পড়লো। অ্যান্ড আমি তখন বললাম যে, ও আমাকে বলে, আমি বললাম যে তুই এখানে কেমন করে আসলি? ও আমাকে বলে ভাই একটা ছেলের সাথে রিলেশন করতাম এবং ওর সাথে আমি পালাই গেছি, 1 সপ্তাহ হয়েছে, ছেলেটা আমাকে অনেক ভালোবাসে এবং পালিয়ে আসার পরে ছেলেটা আমাকে বলেছে ও আমাকে নিয়ে দুবাই চলে যাবে এবং ও পাসপোর্ট করছে, ওর আগেরই পাসপোর্ট ছিল, আমাকে ইমিডিয়েটলি পাসপোর্ট করাইছে। এবং করার পরে এক ফ্লাইটেই ও তখন বলেছে ওর ফ্লাইটে সমস্যা হয়েছে, টিকিটে সমস্যা হয়েছে, এই কথা বলে ও আমাকে পাঠিয়ে দিছে, বলছে ওইখানে ওর এক বান্ধবী রিসিভ করবে, এই কথা বলে আমাকে পাঠিয়ে দিচ্ছে ও নেক্সট ফ্লাইটে আসবে বলে। ছেলেটা নেক্সট ফ্লাইটে আর আসে নাই। এবং এখানে যে মেয়েটা আমাকে রিসিভ করছে, আমি বুঝতে পারি যে এই মেয়েটা একটা দালাল, আমাকে এখানে এনে বিক্রি করে দিয়েছে বা আমাকে এখানে দিয়ে গেছে। আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়, আমি তো বড় বিপদে পড়ে যাব, খুব ঝামেলায় পড়ে যাব। অনেকক্ষণ ধরে মেয়েটার সাথে কথাবার্তা বললাম, কথাবার্তা বলে কোনোভাবেই তাকে আমি ম্যানেজ করাইতে পারতেছি না। এখন চিন্তা করতেছি মানে আমার বোনকে আমি কীভাবে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব। কারণ আমি যদি এখানে বলি যে আমি 1 কোটি টাকাও দিব, তারপরেও ওদের লাইনে চলে আসা একটা মেয়েকে তারা কখনোই ছাড়বে না। আমি যদি বলি যে আমি 1 কোটি টাকাও দিয়ে দিব, তাও কিন্তু আমাকে ছাড়বে না। কারণ ওরা হচ্ছে এরকম একটা মানুষ, ওদের ওই গল্লিতে যে মেয়ে একবার ঢুকে যায় তারা ভোগ করেই ছাড়বে, তারা শেষ করবে, এই মেয়েকে ছাড়বে না। যদি আমার বোনের সাথে এই পর্যন্ত অনেক খারাপ কাজে হয়ে গেছে, তো তারপরেও আমার বোনটা অনেক ছোটো, আমি তার এখান থেকে যেভাবে হোক নিয়ে যাবো, এটা হচ্ছে আমার টার্গেট। কিন্তু নিয়ে যাওয়ার কোনো রকমের আমি খুঁজে পাচ্ছি না। ঘণ্টাখানিক পরে সুমন ভাই তখন এসে আবারও দরজা ধাক্কা দিয়ে শুরু করলো এবং আমি তখন দরজা খুললাম, খুলে চোখের পানিগুলো মুছলাম, ওরে বললাম যে আমি তোরে যা যা বলবো, আমার বোনেরে বললাম যে আমি তোরে যা যা বলবো তুই তাই বলবি, আমার কথার বাইরে কিছু বলবি না। ও আমাকে বল আচ্ছা ঠিক আছে। পরে আমি এসে দরজাটা মানে ধাক্কাইতেছি, সুমন ভাই দরজা খুললাম, খুলে দরজা লাগাই দিছি, লাগাই দিয়ে সুমন ভাইয়ের টান দিয়ে আরেকটা রুমে নিয়ে গেছি। রুমে যেয়ে বলতেছে আরে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন? মাল কামাইতে কামাইতে মাথার ভিতরে কোনো রকমের বুদ্ধি নেই, পাগল হয়ে গেছেন? পরে আমাকে বলে কী হয়েছে, তুই এগুলো কী বলতেছে আসান, কী হয়েছে? পরে আমি বললাম ভাই আপনি তো এমন এক কাজ করে বসছেন, আপনি আর কোনোদিনও এই লাইনে ব্যবসা করতে পারবেন না, আপনি তো করতে পারবেন না, আমরাও শেষ। মনে করেন সাপ তুলতে মানে কেঁচো তুলতে গিয়ে আবার সাপ উঠে যাবে। উনি আমাকে হাসান আমি তোর কথা বুঝলাম না। আমি তখন বললাম আরে ভাই যে মেয়েরে আমরা নিয়ে আসছেন, আপনি যে মেয়েরা আনছেন এর পরিচয় জানেন? পরে বলেন না জানো, পরিচয় জানি না। আমি বললাম ভাই রে ভাই, এই ডিএমপির মানে বাংলাদেশের একজন বড় পুলিশ কর্মকর্তার নাম আমি বলি যে ওই পুলিশের শালি, এটা বলি যে পুলিশের শালি এটা। পরে আমাকে বলে আর তুমি কি বলো এটা? আমি বললাম জি, আমি ভিতরে গেছি, মেয়ের সাথে কথা বলছি, মেয়েকে আপনারা দেখছে? বলে না আমাকে কিন্তু ওভাবে দেখে না, আমি যতবারই মেয়ের সামনে গেছি মাস্ক পরে গেছি। আমি বলি ভালো হয়েছে যান নাই, বাইচে গেছেন। এখন কোনো না কোনোভাবে এই মেয়েকে বুঝে শুনে আমাদের দেশে পাঠিয়ে দিতে হবে, কারণ এই মেয়ের দুলাভাই অলরেডি খোঁজা শুরু করছে এবং অল্প কিছুদিনের ভিতরে মেয়ের পাসপোর্ট ঠিক করতে পারলে আপনিও যাবেন, আমিও যাবো, আমাদের এই ব্যবসা পুরো লাটে উঠবে ভাই। তিনি আমাকে বলা হাসান তাহলে আমি এখন কী করবো? আমি বললাম আপনি পুরো দায়িত্বটা আমার উপরে ছেড়ে দেন, আমি যেভাবে পারি মেয়েকে ম্যানেজ করবো। মেয়ের পাসপোর্ট কই? বলা পাসপোর্ট আছে। বললাম পাসপোর্ট আমার কাছে দেন। এই কথা বলে ওনার কাছ থেকে আমি পাসপোর্টটা নিলাম। পরে আমি বললাম যে ভাই এটা আমি ম্যানেজ করতেছি, এটা আপনি আমার উপরে ছেড়ে দেন। উনি তখন বলে যে এটা অন্য কাউরে বললে তো ছাড়বে না, কারণ মেয়েটাকে তো অনেক টাকা দিয়ে কিনা হয়েছে। আমি বললাম যতই টাকা দেওয়া কিনা হয়েছে টাকা টুকার আশা বাদ দেন, কারণ আগে আমাদের ব্যবসা বাঁচান। আমাদের দোকান যদি থাকে তাহলে আমরা ব্যবসা করতে পারবো, আর দোকানে যদি ভেঙে ফেলেন তাহলে ব্যবসা করবেন কেমনে ভাই? ব্যবসা তো করা লাগবো না। উনি বলে তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আমি বললাম যে আমি এর কোনো রকমের দেশে পাঠাই, বাকিটা পরে। এরপরে আমি আমার বোনের ফ্লাইট এরপরের দিনে করলাম, করে খুব কষ্ট করে, আরও অনেক কাহিনী আছে ওইদিকে না যাই, অনেক কষ্ট করে অনেক ফর্মালিটি রক্ষা করে আমি আমার বোনকে নিয়ে ফ্লাইটে উঠলাম। উঠার পরে বিমানটা তখন একটু একটু করে উপরের দিকে উঠতেছে, আমার মনে হচ্ছে যে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আমার এই বোনটা আমার পাশে তখন বসে আছে। ও তখন একটা পর্যায়ে বিমান যখন একদম আকাশের উপর উঠে গেল, আমার বোন তখন ঘুমায় গেল।
এবং ঘুমিয়ে যাওয়ার পরে ওর মাথাটা তখন আমার কাঁধের উপরে। আমি ওর মুখের দিকে তাকিয়ে দু চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার তখন মনে হয়েছে, হায়রে, আমি আজ পর্যন্ত যে এতগুলো মেয়েকে 100+ মেয়েরে আমি যে এই দেশে এনেছি, তাহলে প্রায় প্রতিটা মেয়েরে তো এমন ভাই আছে, এমন বাবা আছে। আজকে আমি যেরকম করে কষ্ট পাচ্ছি, আমার যেরকম কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, একইভাবে ওই লোকগুলোরও তো এরকম কষ্ট হতো, ওই বাপেরও তো এরকম কষ্ট হতো, ওই ভাইয়েরও তো এরকম কষ্ট হতো। প্লেন যখন একদম উপরে উঠে গেল, আমি তখন আল্লাহর কাছে তওবা পাঠ করতে শুরু করলাম। আমি তখন আল্লাহর কাছে বললাম যে, আল্লাহ তুমি যাই বলো, আমি এই রাস্তা ছেড়ে দেবো। আল্লাহ, আমি আর এই পথে থাকবো না, এবং আমি এই পথ থেকেই পরিপূর্ণভাবে ইস্তফা দিব, আমি আর এটা করবো না। এবং আল্লাহর কাছে তওবা করতে করতে একটা সময় চট্টগ্রাম বিমানবন্দরে এসে আমাদের বিমানটা ল্যান্ড করে। এবং বিমানবন্দর থেকে আমি তখন বিমান ল্যান্ড করার পরে আমি আমার বোনকে নিয়ে ওখান থেকে বের হই। বের হওয়ার পরে বোন আমাকে বলতেছে, ভাইয়া বাড়ি গেলে কিন্তু আম্মু আমাকে মেরে ফেলবে, আব্বু আমাকে মেরে ফেলবে। আমি বললাম, দেখ, আমি যদি তোকে নিয়ে যাই তাহলে আরও বেশি ক্ষতি হবে। মারক কাটক যাই করুক, তুই যা, তুই বলবি তোকে জিনে নিয়ে গেছে। ও বলে না, আমি তো বাড়িতে চিঠি লিখে আসছি যে একটা ছেলেকে ভালোবাসি, ওই ছেলের কাছে চলে যাচ্ছি। আমি তখন বললাম, যা হবার তা হয়েছে, তুই কীভাবে ম্যানেজ করে বাড়িতে যাবি এটা তোর বিষয়, কিন্তু বাইরে থাকা যাবে না। আর তুই তো জানিস তোরে কোন জায়গা থেকে আনছি। ও তখন আমাকে একটা প্রশ্ন করেছিল যে, ভাইয়া তুমি এখানে কেন গিয়েছো? আমি আমার বোনের কাছে মিথ্যে বলি নাই, তাই এই প্রশ্নের কোনো উত্তর আমি তাকে দিই নাই। আমি আমার বোনকে তখন কোনো মতে বাড়িতে পাঠিয়ে দিই। বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে এরপরে সুমন ভাই আমাকে বারবার ফোন দেয়, জিজ্ঞেস করে যে, হাসান এই ঘটনাটা কী হলো? আমি বললাম, ভাই পুরোটা বিমানের ভিতরে মেয়ের পা ধরে আমি কান্নাকাটি করছি, এবং মেয়েকে আমি বুঝাইছি যে তোমাকে আমি এরকম খারাপ একটা জায়গা থেকে একটা নতুন জীবন দিচ্ছি, বাট তোমার কাছে আমার অনুরোধ যে তুমি আমাদের ক্ষতি করো না, আমাদের পার্সোনাল লাইফ নিয়ে, আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কখনও কারো কাছে কোনো কিছু বলো না। এবং মেয়েকে বুঝাইতে আমি সক্ষম হয়েছি ভাই, আলহামদুলিল্লাহ। মেয়ে আমার কথা বুঝছে, এখন মেয়ে সেভ আছে, আপনি মেয়েকে নিয়ে চিন্তা করেন না। মেয়ের আমি তার পরিবারের কাছে পাঠিয়ে দিছি, যেমনি হোক এটা আমি ম্যানেজ করছি। অ্যান্ড এটা বলার পরে তিনি তখন বলা, আচ্ছা ঠিক আছে। কিন্তু এই ঘটনার পরে আমি আর কোনো মেয়ে সাপ্লাই দিতেছি না। প্রায় মাস 4 মতো কেটে গেল, আমি কোনো মেয়ে সাপ্লাই দিই না। আর আমাদের এই জগৎটা হচ্ছে এরকম একটা জগৎ, আপনি ভালো হয়ে এই জগতে থাকতে পারবেন না। ভালো হয়ে গেলে হয় আপনাকে মরতে হবে, না হয় আপনাকে জেল খাটতে হবে, দুইটার একটা। এরপরও আমি যুদ্ধ করে কোনোভাবে টিকে আছি। আমি তখন 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করি। এই খারাপ জীবন আমি তখন ছেড়ে দিব, এবং এরকম করতেছি। দেখলাম বাংলাদেশে যারা আছে তারা এই ব্যবসাটা প্রতিনিয়তই করে যাচ্ছে। একটা পর্যায়ে আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আমি না হয় ব্যবসা করলাম না বা এটা ছেড়ে দিলাম, কিন্তু যারা এই ধরনের কাজগুলো করে তারা তো এগুলো করেই যাবে। আজ হয়তো আমি আমার বোনকে বাঁচাইতে পারছি, কিন্তু অন্যদিন তো আমার বোনকে আমি বাঁচাতে পারবো না। আমার বড় বোন আজকে এই কাজটা করেছে, আমার তো আরও ছোটো 2টা বোন আছে। এই 2টা বোনও তো কোনো না কোনো কারো ফাঁদে পড়ে তারাও তো হয়তো বিদেশের কোনো একটা কান্ট্রিতে বিক্রি হয়ে যেতে পারে। আমি যেহেতু এই লাইনটা ছেড়েই দিয়েছি, এই লাইনে আমি আর কাজ করব না, এবং এই লাইনটাতে আমি আর কাউকে কাজ করতে দিব না, এবং কোনো লোক এই লাইনে কাজ করুক এটা আমি চাইও না। এটা মনে করে আমি তখন আমার ভিতরে থাকা এই গোপন বিষয়টা আস্তে আস্তে করে জানান দিতে থাকি। প্রথমে আমি কিছু গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করি, তাদেরকে ইনফরমেশন দিতে থাকি, এবং তাদেরকে ইনফরমেশন দেওয়ার পরেই বাংলাদেশের প্রায় 2-3টা লোককে তারা তখন ধরে ফেলে, যেগুলো একেবারে ওই লাইনের মাফিয়া, মানে শ্রেষ্ঠ মাফিয়া ছিল। 2-3 জনকে ধরা পড়ে, এবং ধরা পড়লে বিষয়টা তখন নাড়ানাড়ির পর্যায়ে চলে যায়, মিডিয়ার ভিতরে চলে যায়। এবং মিডিয়াতে যখন চলে যায় তখন আমি টার্গেটে পড়ে যাই। ওদেরকে মাইর দেওয়ার পরে, কারণ এদেরও তো একটা লিঙ্ক আছে, আমরা যে লাইনে কাজ করতাম ওদের নিজেদেরও তো একটা লিঙ্ক আছে, যে কার মাধ্যমে আমরা মেয়ে আনি, কীভাবে সাপ্লাই করি, আমাদের নিজেদেরও তো একটা লিঙ্ক আছে। ওই লিঙ্কে সবাই তখন বিষয়টা জেনে যায়, এবং সবাই বিষয়টা জানাজানি হয়ে যাওয়ার পরে আমি যে এই ঘটনাটা ঘটাচ্ছি বা আমি যে এই কাজগুলো করেছি, আমি যে ধরাই দিচ্ছি, বিষয়গুলো তখন জানাজানি হয়ে যাওয়ার পরে ওরা তখন আমাকে 2বার হিট করে। আমাকে একবার চট্টগ্রামের বদ্দারহাট বলে একটা জায়গা আছে, ওখানে সরাসরি প্রায় বিকালবেলা সন্ধ্যার দিকে আমাকে ওখানে শ্যুট করে। আমি ওখান থেকে কোনো পত্রে বেঁচে ফিরলে তার 1 সপ্তাহ পরে একইভাবে আমি যে হোটেলে ছিলাম ওই হোটেলও ভাঙচুর করে। আমার অবস্থা এরকম হয়েছে, আমি যে ফ্ল্যাটগুলো কিনেছি, যে জায়গাগুলো কিনেছি, এগুলো বিক্রিও আমি করতে পারতেছি না। আমার ওই জায়গার সম্পত্তিগুলো পর্যন্ত পোলাপাইনে খারাপভাবে জায়গা সম্পত্তিগুলো আমার দখল করে ফেলে। আমি তখন নিজের জীবন বাঁচানোর জন্য কোনোভাবে আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়। অ্যান্ড তখনই ধরেন সামনে ছিল আপনার কোরবানির ঈদ, তখন হজে লোক নিতে আসে, মানে হজে যাবে মানুষজন। আমি তখন এই সুযোগে হঠাৎ করে হজের উদ্দেশ্যে মানে আপনার চিটং থেকে এই সৌদি আরবে চলে যায় হজ করার উদ্দেশ্যে, এবং হজ করার উদ্দেশ্যে সৌদি আরবে চলে যায়। সৌদি আরবে গিয়ে পরে আমার যে ইন্টারন্যাশনাল ব্যাংকে যে আমার টাকাগুলো ছিল,
আমি তখন এই টাকাগুলো কালেকশন করে আমি ওখানে হজ করি এবং হজ পালন করার পরে আমার কাছে মনে হলো যে আমি মোটামুটি একটা ভালো জীবনে চলে আসব। আমি আর এই খারাপ জীবনে থাকবো না এবং কোনো মায়ের বুক আর আমি খালি করব না, কোনো মেয়েকে আর আমি বিক্রি করব না। আমি সৎ পথে 2 টাকা ইনকাম করব, সৎ পথে আমি 1 টাকা ইনকাম করব, তাতেও আমি আমার জীবন কাটিয়ে দিব। আমি আর খারাপ কোনো সাথে জড়াবো না। এইরকম ভুলে আমি তখন ওখানে একজন বাঙালি ভাইয়ের সাথে কথাবার্তা বলি, ইনি ওইখানে কাজ করে, তিনিও হজ করতে আসছে, তিনার সাথে পরিচয় হলো। ওই ভাইয়ের বাড়ি ছিল ঢাকাতেই, উনি ঢাকা স্থায়ী মানুষ ছিল এবং উনি মোটামুটি ওইখানকার খুব বড় একজন ব্যবসায়িক। আমি তখন ওনার সাথে কথাবার্তা বললাম যে ভাই, আমি একটা ব্যবসা বাণিজ্য শুরু করতে চাই, আমি বাংলাদেশে ব্যাক করতে চাই না, এখন কোনো না কোনোভাবে এখানে কি ব্যবসা করার কোনো সুযোগ আছে কি না, আমি ব্যবসা বাণিজ্য করতে চাই। তিনি তখন আমাকে একটা সুযোগ করে দিল। তিনার যে স্পন্সর ছিল কফিল ছিল, এই কফিলের সাথে আমাকে কথা বলাই দিল এবং যেহেতু আমার কাছে কাঁচা টাকা ছিল, অনেক টাকাই আমার কাছে ছিল, আমি তখন ওই টাকার অফারগুলো কফিলের কাছে বলি যে দেখ আমার কাছে এত টাকা আছে, আমি ইনভেস্টর হিসাবে কাজ করতে চাই, আমি ওখানে ইনভেস্ট করে আমি কাজ করব। মানে আমার টার্গেট হলো আমি তো ইউরোপেও যেতে পারতাম, চাইলে আমি আমেরিকাতেও যেতে পারতাম, কারণ আমার পাসপোর্টে যে ধরনের ভিসাগুলো লাগানো আছে। বাট আমি কোনো দেশেই গেলাম না। কোনো দেশে না যাওয়ার কারণ হচ্ছে যে আমি ভাবলাম যে আমি এই কাজটা করি এবং আমি এই দেশেই থেকে যাই। মানে আমি সৌদি আরবটাকে পছন্দ করি, জীবনে আমি যে পরিমাণের পাপ করেছি তার মাফ তো কখনো পাবো না, বাট আমার মনটা যাতে আল্লাহর পবিত্র মাটি সৌদি আরবে হয়, আমি যাতে মারাও যাই, যাতে এই দেশে যাই এবং জীবনের যে বাকি সময়টুকু আছে এই সময়টুকু আমি হক হালাল পথে ব্যবসা বাণিজ্য করে থেকে যাব। আমি আর কারোর সাথে কোনো যোগাযোগ বা এরকম কোনো কিছুই রাখবো না। এরকম করে আমি তখন সৌদি আরবে থেকে যাচ্ছি বলতে ওই কফিলের সাথে কথাবার্তা বলি, তিনি তখন আমাকে একটা ব্যবসা লাইন ধরায় দেয় এবং একটা দোকানও আমি ওই সময় খুলি এবং মানে দোকান বলতে একটা হোটেল খুলি এবং সেই হোটেলে তিনি আমার ভিসা লাগাই দেয়। আমি তো আসলে হজের উদ্দেশ্যে গিয়েছিলাম, পরে ওখানে আমি ভিসা চেঞ্জ করে আমি ওয়ার্ক ভিসা লাগাই এবং ওয়ার্ক ভিসা লাগানোর পরে আমি তখন ওখানে থাকতে শুরু করি, সৌদি আরবে থাকতেছি এবং ব্যবসা বাণিজ্যটা আস্তে আস্তে শুরু করতেছি। আশেপাশে 2-1 লোক নিচ্ছি, যদিও আমার ব্যবসাতে কোনো লাভ হতো না, কিন্তু লাভ না হলেও আমি এটার পিছনে পড়েছিলাম, কারণ আমার তো পুঁজি আছে, অনেক টাকায় আমার পুঁজি। তো এরকম 100টা দোকান দিলেও আমার কোনো সমস্যা নেই, 100টা দোকান থেকেও যদি মানে লাভ না আসে তাতেও আমার সমস্যা নেই, কারণ আমার কাছে তো টাকার পাহাড় আছে। তো আমি তারপরও দোকানটার পিছনে ইনভেস্ট করতেছি, কখনো এইদিকে কখনো ওই দিকে। দীর্ঘ প্রায় 2টা বছর ধরে আমি দোকানটাকে খুবই কষ্টের পরে 2 বছর পর আমি তখন দোকানটাকে রানিং করি। তো এই 2টা বছরে আমার হারাম পথের যত টাকা আছে আমি সব টাকাগুলো, আমি জানি হয়তো কেউ বিশ্বাস করবে না, আমার আল্লাহ সাক্ষী, আমার হারাম পথের যত টাকা ছিল, দোকানটা যখন মোটামুটি একটু ভালো অবস্থানে উঠে গেল, আমি দোকান থেকে কিছু টাকা ইনকাম করতে পারতেছি। আমার ইনকাম হচ্ছে আমার হারাম পথের প্রত্যেকটা টাকা আমি মসজিদ মাদ্রাসায় দান করে দিই এবং আমি আফ্রিকাতে অনেক টাকা পাঠাইছি, প্রায় বাংলাদেশি টাকায় কোটি টাকার উপর আমি আফ্রিকাতে দিয়েছি। প্রতিটা রমজান মাসে আমি 2 হাত ভরে আফ্রিকাতে টাকা দিতাম এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে টাকা দিতাম, মসজিদ নির্মাণ করেছি। আমার অসৎ পথের কামাই যা ছিল আমি সব কিছু আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। শুধুমাত্র ওমরা করতেছি, দোকানটা চালাইতেছি, দোকানটা থেকে যে পরিমাণের ইনকাম 2 বছর পরে আমি ইনকামের মুখ দেখেছি, কারণ আমি তো ব্যবসা বাণিজ্য আসলেই বুঝতাম না কীভাবে করে না করে। তো 2 বছর পর এখানে ব্যবসা বাণিজ্য করতেছি, তখন মোটামুটি আমার অবস্থাটা ভালো হলো। তো এরকম করে সময়গুলো কাটতেছে। এমন করতে করতে আমার দোকানে নার্গিস আক্তার নামের একজন মহিলা, তিনি আমার প্রতিনিয়তর একজন কাস্টমার, আমার দোকান থেকে খবুজ এটা ওইটা উনি তখন নিয়ে যেত আর কি। তো ওই মহিলাটা আমাকে খুব দেখলাম, আমি বাংলাদেশি মানুষ, বুজুর্গ, এরকমভাবে দেখে একদিন আমাকে বলতেছে, ইনি একটু মধ্যবয়স্ক হবে, আমাকে বলে ভাই আপনার সাথে কি একটু কথা বলতে পারি, শুনলাম আপনি নাকি এই দোকানের মালিক, আপনি কিন্তু দেখলে বাংলাদেশি মানুষ মনে হয় না, কারণ আমি তখন জুব্বা পরতাম আর কি। সৌদিয়ানরা যেরকম জুব্বা পরে না, একেবারে লম্বা পাঞ্জাবি, জুব্বা, টুপি, এরকম ওদের মতো করেই পড়তাম। সো আমাকে যে বাঙালি এটা বোঝা যেত না যে আমি যে বাঙালি। পরে আমাকে বলতেছে যে ভাই আপনার সাথে একটু কথা বলবো, যদি আমাকে একটু টাইম দেন। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, বলেন আপনি কী বলবেন। তিনি তখন আমাকে বলতেছে যে ভাই আপনি তো অনেক মানুষকে, এরই মাঝে কিন্তু আমি সৌদিতে অনেককে সহযোগিতা করেছি, যারা ভিসা ছিল না ভিসা লাগাই দিয়েছি, কফিল চেঞ্জ করে দিয়েছি, অনেক মানুষ অনেক বিপদগ্রস্ত আছে তাদেরকে আমি বিপদ থেকে রক্ষা করেছি, বিভিন্ন পথ দেখাই দিয়েছি, মানে ভালো লাইনে নিয়ে গেছি। তো মহিলারা তখন আমাকে বলতেছে বাবারে কী বলবো, কখনো ভাই বলে কখনো বাবা বলে, মানে উনি তো মধ্যবয়স্ক, উনি যেরকম পারে ওরকম করে আমাকে বলে যে আমার তো বয়সটা এরকম হয়েছে, আমি তো তোমার মায়ের বয়সী প্রায়, তারপর তোমাকে ভাই বললাম, কিছু মনে করো না, আমি যে বাসায় কাজ করি তা সেই বাসায় আমি খুব কষ্টে আছি, ওই বাসার কফিলের ছেলেরা আমার সাথে অবৈধ কাজ করে এবং রাতের এক অংশে কফিল আসে, এরপরে ওর ছেলে আসে, আবার ছেলের ছেলে মানে কফিলের নাতি পর্যন্ত আসে মাঝে মাঝে। তো আমি তো এগুলো নিতে পারি না বাবা, যদি পারো আমার একটা ভালো ব্যবস্থা করে দাও বা কোনো একটা কাজের ব্যবস্থা করে দাও।
তো এটা শোনার পরে আমার তখন খুবই খারাপ লাগলো মহিলাটার দিকে তাকায়। এবং তিনি তো যেটা আমাকে মানে আমার কাছে মনে হলো আর কি, আমি তো আমার বোনকে একটা খারাপ জায়গা থেকে রক্ষা করতে পারছি, কিন্তু আমার যে মা আছে মায়ের জন্য তখন খুব খারাপ লাগতেছিল, মায়ের জন্য মায়া লাগতেছে। আমি তখন মহিলাটাকে বললাম যে সত্যি আপনি এরকম বিপদে আছেন? বলে বাবা তুমি তো বিশ্বাস করবে না, তোমাকে আমি কিছু রেকর্ড দেখাই। তো তিনি কিছু ভিডিও করে রাখে এবং ওই নাতির কিছু কাজ আর কি, ওই যে কফিল ছিল কফিলের নাতির এই ভিডিওগুলো তখন আমাকে দেখায় যে দেখো আমার সাথে কী হচ্ছে, আমার সাথে এগুলো করতেছে এবং এই ধরনের খারাপ কাজ আমার সাথে করতেছে। তো তখন আমার খুবই খারাপ লাগলো। আমি বললাম আপনি একটা কাজ করেন, আপনি আজকে যাবেন গিয়ে আপনার কফিলকে আপনি ডিরেক্টলি বলবেন যে আমাকে ক্যান্সেল দিয়ে আমি দেশে চলে যাব। যদি ক্যান্সেলের কথা বলার পরে সে ক্যান্সেল না দেয় আপনি আমাকে ফোন করবেন, আমি বাকিটা করব। এই কথা বলার পরে তখন এই মহিলা বাসায় গেল, বাসায় গিয়ে রাতের মধ্যেই সে আমাকে কল দিয়ে, তাকে নাম্বার দিয়ে দিলাম। আপনার সৌদির সময় প্রায় রাত্র 11:30 বাজে আমাকে কল দিছে, কল দিয়ে বলতেছে বাবা রে আমি তখন আরও বিপদে পড়ছি, কফিল তো আমারে মারছে আজকে। আমি বললাম কী বললেন আপনারা মারছে? বলে হ্যাঁ আমারে মারছে, আমার গায়ে হাত তুলছে, এই ঘটনা, আমার অত্যাচার করছে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আপনি বাসার ঠিকানাটা আমাকে ফুললি দেন। পরে উনি আমাকে ফুল বাসার ঠিকানা দিল। আমি তখন ওখানকার যে পুলিশ ছিল প্রশাসনের সাথে কথাবার্তা বললাম, পুলিশ পাঠালাম, রাতের মধ্যে মহিলাকে ওই বাসা থেকে উদ্ধার করে নিয়ে আসলো। বাসা থেকে উদ্ধার করে আনার পরে তাকে হসপিটালে পাঠালো, তার ট্রিটমেন্ট হলো। হসপিটালে থাকার পরে আমি তাকে বোন পরিচয় দিলাম পুলিশের কাছে, এবং বোন সাজার পরে আমি তার ওইখানে কফিলের কাছ থেকে আমি তাকে ক্যান্সেলে আমি তখন তাকে বাংলাদেশে পাঠালাম। কিন্তু বাংলাদেশে পাঠানোর পরেও তিনার অবস্থা তখন খুব খারাপ। বাংলাদেশে গিয়েও কান্নাকাটি করতেছে। ওনার 3টা মেয়ে, এবং 3টা মেয়ে, বড় মেয়েটা পড়াশোনা করে মাদ্রাসা লাইনে, এবং ছোটো 2টা মেয়ে আছে তারাও মাদ্রাসা লাইনে পড়াশোনা করে। তিনি খুব কান্নাকাটি শুরু করলো যে আমি তো এখন খাইতেও পারতেছি না, থাকতেও পারতেছি না, তুমি আমার একটা কাজের ব্যবস্থা করে দাও, যাই পারো, হয় বাংলাদেশে না হয় সৌদি আরবে। আমি তো তখন ভাই হালাল পথে চলতাম, আমার ইনকাম হালাল পথের, অত বেশি ইনকামও কিন্তু আমার ছিল না। যা ইনকাম করতাম সব মানুষকে দান সরকার করতাম, অল্প কিছু টাকা নিজে রাখতাম, ওটা দিয়ে আমি চলতাম। একবার যে আমি তখন মহিলাকে চিন্তা করলাম, সে যেহেতু সৌদি আরবে বাসা জানে এবং সৌদি আরবে বিভিন্ন সময় ছিল উনি, তাহলে ইনাকে আমি সৌদি আরবে পুনরায় নিয়ে আসি, আনার পরে প্রয়োজন আমার দোকানে বসাই দিই। কারণ আমার দোকানেও তো একটা লোক লাগে, মানে একটা বলতে আমার দোকানে তো অনেকেই কাজ করে, বাট এই মহিলাটা থাকলে আমার দেশে একটা মহিলা কাজ করলেও সমস্যা নাই। পরে আমি তার পাসপোর্টের ফটোকপি নিয়ে আমি তাকে আমার দোকানের ভিসা লাগাই দিই, আমার কফিলকে দিয়ে দোকানের ভিসা লাগাই দিই। মেয়েটা তখন উনি তখন দোকানে চলে আসে, নাম ছিল নার্গিস আক্তার। দোকানে আসে এবং দোকানে আসার পরে তিনি তখন খুব ভালো করে দোকান চালাইতেছে, আবারও পুনরায় তিনি তার মতো করে দোকানপাট দেখাশোনা করতেছে, এবং তিনি তখন মোটামুটি একটা ভালো অবস্থানে আমি তাকে নিয়ে আসি, কারণ সে বাসা জানে, সব জানে, দোকানের মোটামুটি অনেকটা দায়িত্ব ওনাকে দিয়ে দিই। এরকম করে অনেকগুলো কাটার পরে উনি আমাকে বলতেছে ওনার বড় একটা মেয়ে আছে, নাম হচ্ছে নাবিলা, মেয়েটা নাকি আলেম পরীক্ষা দিয়েছে। বলে আমার মেয়েটা তো আলেম পরীক্ষা দিয়েছে, ওইখানে ওনার মানে মেয়েটাকে যেখানে রেখে আসছে এই মেয়েটার মামা, মানে ওনার যে ভাই আছে ওই ভাইয়ের চরিত্র ভালো না। ওই মহিলা মানে নার্গিসের ভাই, ওনার চরিত্র খারাপ, তিনি নেশা টেশা করে, তাই ওনার ওই বড় মেয়েটার উপরে নাকি হাত দেয়, বড় মেয়েটার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। তা আমাকে বললো যে আমার বড় মেয়েটাকে আমি এই দেশে নিয়ে আসতে চাই, তুমি যদি একটু কফিলের সাথে কথাবার্তা বলে ভিসার ব্যবস্থা করো। পরে আমি আমার দোকানেই আমি তখন এই মেয়েটাকে, ওনার বড় মেয়ে নাবিলা ছিল নাম, ওই মেয়েটাকে তখন আমি এই দোকানে আনার ব্যবস্থা করে দিলাম। আমার যে দোকানটা রেস্টুরেন্ট হোটেল, ওই হোটেলেই তখন আমি ওনার বড় মেয়েকে আনার ম্যানেজ করে দিলাম। আমার কফিল তখন ভিসা টিসা সব কিছু প্রসেস করে দিল, উনি তখন ওনার বড় মেয়েকেও নিয়ে চলে আসলো। তো মেয়েটা যেদিন আসছে তার পরের দিন মেয়েটাকে আমার অফিসে নিয়ে আসছে, উপরেই আমার অফিস ছিল। আমি বেশিরভাগ দোকানে নামতাম না, সিসি ক্যামেরায় দোকান দেখতাম, এবং নার্গিস আক্তার তিনিই দোকান দেখাশোনা করতাম। আমি সিসি ক্যামেরার মাধ্যমে যতটুকু পারতাম ততটুকুই দেখতাম। আমি রোজা রাখতাম, নামাজ পড়তাম, দিনের পথে চলতাম, জাস্ট ইসলামিক লাইনে চলাফেরা করতাম। অ্যান্ড একদিন পরে তিনি তখন মেয়েটাকে নিয়ে আমার অফিসে আসলো, এবং মেয়েটাকে দেখার পরে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যেন মেয়েটা ইরানি একটা মেয়ে হবে, মানে বাংলাদেশি মেয়ে মানে বুঝেই যায় না, এত সুন্দর চেহারা, এবং বাংলাদেশি মেয়েদের মতো হিজাব পরে আছে, বোরকা পরে আছে। তো আমার তখন আমি বললাম যে মাশাআল্লাহ আপনার মেয়ে তো অনেক সুন্দর, তো ঠিক আছে আপনার মেয়েকে আপনি কাজ করান, এখানের কাজ টাজ সব কিছু দেখান, কীভাবে কাজ টাজ করে সব কিছু দেখেন, মেয়েকে আপনি রাখেন। তো এরপরে ওনার মেয়েকে একইভাবে ওখানে কাজে লাগাই দিল, মা মেয়ে দুজনে মিলে কাজ টাজ করতেছে। এরকম করে প্রায় আরও 2 থেকে 3 মাসের মতো কেটে গেল। 3 মাস পরে এই নার্গিস মহিলাকে আমি তখন আন্টি ডাকতাম, তিনি আমাকে বাবা ডাকতো। একদিন আমাকে হঠাৎ করে তিনি ধরে বসে আমাকে বলে যে বাবা আজকে তুমি আমার কাছে, উনি এর আগে এই প্রশ্নটা আমাকে অনেকবার করেছিল, বাট আমি ওনাকে আসলে কোনোভাবে রিপ্লাই করি নাই, কোনো কিছু বলি নাই। বাট সেদিন যখন উনি আমাকে খুবভাবে ধরলো যে তুমি আমাকে যে সত্য কথা বলো, তোমার বাড়ি কই, ঠিকানা কই, বাংলাদেশে তুমি কোথায় থাকো, এবং কেন তুমি এরকম জীবনযাপন করছো, তোমার বউ নাই, তোমার মা নাই, বাবা নাই, কেউ নাই, তুমি এমনভাবে জীবনযাপন করতেছো এতিমের মতো, তুমি আসলে কে, কি তোমার পরিচয়, কেন তুমি তোমার জীবনটাকে এরকম করে পাস করতেছো, এরকমভাবে তিনি তখন আমাকে প্রচুর প্রশ্ন করতেছে।
আমি ওনাকে বোঝাচ্ছি যে আপনি আমাকে এত প্রশ্ন করেন না, আমার এই প্রশ্নের উত্তর দিতে ভালো লাগে না, কিন্তু সেদিন উনি আমাকে এমন করে ধরলো যে উনি নাসর বাঁধে আমাকে ছাড়বেই না। খুবভাবে ধরার পরে আমার জীবনে ঘটে যাওয়া সব ঘটনাগুলো তো আর ওনাকে বলা যাবে না, লোম রহস্যকর ঘটনা। আমি কিছু কিছু ঘটনা ওনার কাছ থেকে বর্ণনা দিলাম যে এটা আমার পরিচয়, আমার বাবার পরিচয়, এটা ওইটা। সব কিছু শোনার পরে তিনি তখন বলে, আরে বাবা তুমি তো একজন আলেমের সন্তান, আমি তো তোমার বাবাকে চিনি। এই মহিলা বলতেছে। আমি তখন বললাম যে কী বলেন? বলে হ্যাঁ, তোমার বাবা অনেক ভালো মানুষ এবং তোমাদের বংশটা অনেক ভালো, তুমি তো অনেক ভালো ফ্যামিলির একটা ছেলে। তো যাই হোক, তুমি খারাপ থেকে ভালো হয়েছো, তুমি অনেক ভালো লাইনে আসছো, আলহামদুলিল্লাহ, আমি তোমাকে নিয়ে অনেক খুশি। এই মহিলা নার্গিস আক্তার তখন এরকম করে যে তিনি আমার জন্য অতি উৎসাহিত হয়ে আমার ঘরে যায়, ঘরে গিয়ে আমার কাপড় চোপড় পরিষ্কার করে দেয়, যেটা আমি ওনাকে বলি নাই এবং আগে উনি করে নাই। এরপর থেকে কাপড় চোপড় ধুয়ে দেয়, ওনার মেয়েকে দিয়ে আমার জন্য রান্না করায়, বাঙালি রান্নার খাবার পাঠায়, এটা ওইটা করে উনি আমার দিকে খুব বেশি আগ্রহ, মানে অনেকটা ঝুঁকে গেল। এভাবে সপ্তাহখানিক কাটার পরেই একদিন তিনি আমাকে ডিরেক্টলি অফার করলো যে বাবা তুমি যদি কিছু না মনে করো, তোমাকে আমি একটা কথা বলবো, যদি তুমি মানো তাহলে মানবা, আর না মানলে তো নাই, আর তুমি না মানারই কথা, কি তুমি মানো বা না মানো, কথাটা তোমার কাছে বলতে পারলে আমার কলিজাটা ঠান্ডা হবে। মনে করো আমার নিজের কলিজা ঠান্ডা করার জন্য আমি তোমাকে কথাটা বলা। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আপনি এতটা সংকোচ করার প্রয়োজন নয়, আপনি বলেন কি বলবেন। আমাকে বলে আমার মেয়ে নাবিলা আক্তারকে আমি তোমার কাছে বিয়ে দিতে চাই। আমি জানি আমি অনেক গরিব, আমি তোমার দোকানে কাজ করি, আমার মেয়েটাও অত বড় লোক না, আমার স্বামী নাই, আমি একটা নির্যাতিত নারী, তো তোমার কাছে অনুরোধ করতেছি তুমি যদি রাজি থাকো, আমার কাছে মনে হয় যে আমার মেয়েটারে আমি তোমার কাছে বিয়ে দিলে আমি জান্নাতে চলে যাব। বাবা তোমার ধন সম্পদ এসব কোনো কিছুর প্রতি আমার লোভ নাই, তুমি এটা মনে করো না যে আমি তোমার দোকানপাট দেখে, তোমার এসব দেখে আমি লোভে পড়ে তোমাকে এই কথাগুলো বলতেছি। আমি তোমাকে এই কথাটা এই কারণে বলেছি যে তুমি অনেক ভালো একটা ছেলে, তুমি আমাকে আন্টি রেখেছো, আমি তোমাকে আমার নিজের ছেলের মতো মনে করি, আমার 3টা মেয়ে, আমার ছেলে নাই, তুমি আমার কাছে আমার ছেলের মতো। যার জন্য আমি তোমাকে এই কথাগুলো বললাম এই কারণে যে তোমার জীবনটা পরিপূর্ণভাবে বেপরোয়া একটা জীবন, তোমার জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই, খুবই কষ্টপ্রাপ্ত একটা জীবন। এবং এই কষ্টের জীবনটাতে আমার মেয়েটা যদি তোমার সাথে থাকে, তাহলে আমার মেয়েটা তোমাকে অনেক ভালোর পথে আনতে পারবে। কারণ আমার মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, দিনের পথে চলে, যথেষ্ট পর্দা করে একটা মেয়ে। তো সে যেহেতু এতটাই পর্দা করে, এতটা ভালো একটা মেয়ে, এই মেয়েটা যদি তোমার সাথে থাকে তাহলে তুমি আরও ভালোর পথে যেতে পারবা, তোমার সন্তানাদি হবে, তোমার পরিবার হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস তোমার সন্তান হলে, তুমি যদি তোমার সন্তান নিয়ে তোমার বাবা মায়ের কাছে যাও, তোমার বাবা মা তোমাকে খালি হাতে ফিরাই দেবে না। আমি তখন বললাম যে দেখেন আন্টি, আসলে বাবা মায়ের কাছে যাওয়ার কোনো ইচ্ছা আমার নাই, আর আমি যেতেও চাই না। যেতে চাইলে তো অনেক আগেই তাদের কাছে যেতে পারতাম, কিন্তু আমি আর যেতে চাই না। আমি যে ধরনের অপরাধ তাদের কাছে করেছি, এরপরে আমার এই মুখটা আমি আর তাদেরকে দেখাতে চাই না, অ্যাটলিস্ট জীবিত থাকা অবস্থায়। কিন্তু আপনি আমাকে যে কথাটা বলেছেন, এটা আমাকে একটু ভেবেচিন্তে একটু ভাবতে হবে। আমি আপনাকে এখন রাইট নাও তেমন কোনো কিছু উত্তর দিতে পারবো না। তিনি আমাকে বলল আচ্ছা ঠিক আছে আব্বা, তোমাকে এখনই উত্তর দিতে হবে, এখনই করতে হবে, এরকম কোনো কথা নাই, তুমি একটু চিন্তা ভাবনা করে আমাকে জানাও। তো ইনি যখন আমাকে এই কথাটা বললো, এরপর থেকে আমার মাথার ভিতরে একটু চিন্তা ভাবনা ঢুকে গেল যে আমি যেহেতু পুরুষ হয়ে জন্মাইছি, আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, বিয়েও তো একটা ফরজ, রাসূল বিয়ে করেছে, আমাকে বিয়ে করতে হবে, সংসার করতে হবে, এটাও তো ফরজ। এবং যৌবন তো আমার ভিতরেও আছে, আমি হয়তো যৌবনকে আটকে রেখেছি, কিন্তু কতদিন, হয়তো যৌবনের লালসায় পড়ে আমি হয়তো আবার খারাপ জীবনে পদার্পণ করতে পারি, আমি আবার হয়তো খারাপ হয়ে যেতে পারি। শুধুমাত্র নিজের যৌবনকে কন্ট্রোল করার জন্য আমি তখন এই নার্গিস আক্তারের প্রস্তাবে শেষ পর্যন্ত রাজি হই। 2 দিন পরে আমি ওনাকে বললাম, কিন্তু আপনি যেটা করবেন শুধুমাত্র আপনি, আমি আর আপনার মেয়ে ছাড়া এটা কেউ জানতে পারবে না। তিনি আমাকে বলে বাবারে এটা একটা কাকপক্ষীও টের পাবে না। আমি বললাম আমাকে আপনি বিশ্বাস করেন তো? আমাকে যদি আপনি বিশ্বাস করেন, আমি কিন্তু মেয়ের সাথে কোনো কাবিন করব না, আমি শুধু হুজুর ডাকবো, কলমা পড়বো, বিয়ে করব, কোনো কাবিন করতে পারবো না। উনি আমাকে বলে তুমি যেভাবেই পারো এভাবেই সংসার করো, আমার কোনো আপত্তি নেই, তবে ইসলামিক শরিয়াত মোতাবেক করো। আমি বললাম ঠিক আছে। পরে তিনি একটা হুজুর ঠিক করে আনলো, আমাদের বাংলাদেশে একজন হুজুর এনে মঙ্গলবারে বিকালবেলা আপনার আসরের নামাজের পরে তিনি সহ সাক্ষী থাকলো, আরও একজন বাঙালি ভাই আমার দোকানে চাকরি করে, ওনার বাড়ি রাজশাহীতে, খালেক ভাই ওনার নাম। তো খালেক ভাই সাক্ষী ছিল, শুধুমাত্র খালেক ভাইকে আমি সাক্ষী হিসেবে রেখেছি। খালেক ভাইয়ের মোকাবিলায়, এই মেয়ের মায়ের মোকাবিলায় তখন সেখানে আমার এই মেয়ের সাথে বিবাহ হয়। এবং বিবাহ বলতে শুধুমাত্র কলমা হয়, কোনো কাবিন হয় না। এবং সেই রাতে তার সাথে আমার বাসরও হয়। আলহামদুলিল্লাহ বাসর রাতটা তার সাথে আমার খুব মধুর কাটে এবং মেয়েটাও যথেষ্ট ভালো ছিল। নার্গিস আক্তার ঠিক যেমনটা বলেছিল তার মেয়েটা যতটা ভালো, আসলে আদতে আমি মেয়েটাকে খুব ভালোভাবেই পেয়েছি।
একটা কথা শুনতে যদিও খারাপ লাগে, কিন্তু বাস্তবতার জন্য কথাটা বলা। হারামে কোনো আরাম নাই। আমি এই ধরনের হারাম সম্পর্ক অনেক মেয়ের সাথে করেছি, অসংখ্য মেয়েদের সাথে, কিন্তু এই ধরনের আরাম বা তৃপ্তি, ভালোবাসা আমি পাই নাই যতটা আমার বিবাহিত বউয়ের মাঝে আমি পেয়েছি। হারামে আরাম নাই, আমি তার জ্বলন্ত প্রমাণ। যাই হোক, এরপর থেকে নাবিল আমার সাথে আছে, থাকতেছে, এবং আমি ওকে সবসময় পর্দা করায় রাখি। কিন্তু ও দোকানে যায়, ওরা আম্মার কাছে হেল্প করে, দোকানে যায়, এবং দোকানেও সে খুব পর্দা করে যায়, এরকম করে থাকতেছে। বাট আমার ভিতরে যে আমি নেশা করেছি, বিভিন্ন ধরনের নেশার জগতে আমি ছিলাম, আমার ভিতরে যে যৌবন আছে ঠিক আছে, কিন্তু ওইরকম পরিপূর্ণ কোনো যৌবন আমার ভিতরে নাই। এবং আমি এটা বুঝি যে আমি এই নাবিলার জন্য শারীরিকভাবে মানে পারফেক্ট না। আছে না যে শারীরিকভাবে উত্তম বা শারীরিকভাবে এরকম, আমি শারীরিকভাবে অতটা পারফেক্ট না, কিন্তু আমি মোটামুটি আসি। এবং এইটা সম্ভবত নাবিলার হয় না, বা ও আমার সাথে এটা নিয়ে মোটামুটি একটু মুখ কালাকালি, আমাকে বলে ডাক্তার দেখা, ওষুধ খাও। কিন্তু আমি তো এত পরিমাণে নেশা আমার জীবনে নিয়েছি যে এই জিনিসগুলো হয়তো খুব সহজে রিকভারি হবে না। তারপরেও ডাক্তারের কাছে যাচ্ছি, ঔষধ নিতেছি, এরকম করে সময়গুলো কাটতেছে। 1 দিন 2 দিন 3 দিন, দীর্ঘ 1 বছর কেটে গেল। এরই মাঝে নাবিলা একবার বাচ্চাও কনসেপ্ট করেছে, কিন্তু বাচ্চা কনসেপ্ট করার পরেও বাচ্চা হলো না। কেন হলো না এটা আমি জানি না। অ্যান্ড 1 বছরের মাথায় আমিও তখন আস্তে আস্তে করে দোকানের প্রতি মনোযোগী হচ্ছি। ব্যবসাটা ছাড়া আমি আরও একটা ব্যবসা ধরবো, এরকম একটা পরিকল্পনা। এবং আমি নাবিলাকে অনেক বেশি বিশ্বাস করতাম, আমি আল্লাহর পর ওকে বিশ্বাস করতাম, ওকে নিয়ে আমি ঘুমাইতাম। আমার বিবাহিত বউ ছিল, ওর প্রতি আমার কোনোদিনও 1 বিন্দু পরিমাণের সন্দেহ ছিল না। শুক্রবারে আমি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিয়েছি। আমার একটা গাড়ি ছিল, আপনার ফ্রাডো একটা গাড়ি ছিল, সেকেন্ড হ্যান্ড, আমি অ্যারাবিকদের কাছ থেকে কিনেছি। ফ্রাডো গাড়িটা করে আমি তখন মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাকে নিজ হাতে নাবিলা পাঞ্জাবি পরাই দিল, আমার গায়ে আতর মেখে দিল। আমি নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম গাড়িটা টান দিয়া। আমার দোকানটা পার হওয়ার পরেই একটা রাউন্ড দ্য বোর্ড আছে, রাউন্ড দ্য বোর্ডটার সময় ওইখানে আমাকে পুলিশে তখন সিগন্যাল দিল। পুলিশে সিগন্যাল দেওয়ার পরে আমি তখন মানে দাঁড়ালাম। এরকম না যে পুলিশে আমাকে সিগন্যাল দেয় না, মাঝে মাঝে সিগন্যাল দেয়, কাগজপত্র দেখে। ওই দিন সিগন্যাল দিয়েই উনি আমার কোনো কাগজ দেখে না, কিছু দেখে না, আমাকে ডিরেক্টলি বলতেছে যে আমার গাড়ির পিছনে ব্যাগ ডালা খোলার জন্য। তো আমি তখন গাড়ি থেকে নামলাম, নেমে ব্যাগ ডালা খোলাম, এবং ব্যাগ ডালা খোলার পরে আমি আমার গাড়ির ব্যাগ ডালার ভিতরে আপনার 6 কার্টন অ্যালকোহল, মানে মদের বোতল, মানে 6 কার্টন মদ। উনি এটা দেখার পরে আমাকে বলতেছে, আমাকে সাথে সাথে এখানেই হ্যান্ডকাপ পরাই ফেলছে, পরাই বলতেছে হয় দোকান, আমাকে দোকানের কথা জিজ্ঞেস করে। আমি তখন বললাম আমার দোকানের নাম বললাম, আমাকে নিয়ে তখন দোকানে গেল। দোকানে তখন তল্লাশি শুরু করলো, এবং আমার দোকানের ভিতরেও তখন অনেকগুলো মদের কার্টন পাওয়া গেল, 1টা 2টা না, প্রায় 10-15টার মতো। আমি তখন আর কোনো কিছু বলতে পারতেছি না, আমার গলা তখন শুকিয়ে গেল, মানে আমি একদম চুপ হয়ে গেলাম, মানে আমার আসলেই কোনো কিছু বলার নাই। আমি তখন কি করব না করব, আমার শরীরটা তখন পুরো ঠান্ডা হয়ে গেল। আমি প্রশাসনকে বললাম যে দেখ, আসলে এগুলো সম্বন্ধে আমি জানি না, আমি আমার দোকান চালাই ঠিক আছে। সে আমাকে বলে তোর দোকানে মাল পাইলাম, তোর গাড়িতে মাল পাইলাম, অথচ তুই বলিস যে তুই এগুলো সম্বন্ধে জানিস না। সাথে সাথে আমাকে থানাতে প্রেরণ করে দিল, এবং থানা থেকে আমাকে জেল হাজতে পাঠিয়ে দিল। কিন্তু জেল হাজতে পাঠাইলো, থানাতে পাঠাইলো, এটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সবচেয়ে বেশি কষ্ট পেলাম যেটা জানতে পারলাম, আমাকে থানাতে পাঠানোর, জেলে পাঠানোর পরে নাবিলা আমার নামে ডিরেক্টলি মামলা করেছে। আমার নামে তো মাদক মামলা দেওয়াই হয়েছে, এর মাঝে নাবিলা পুরনো আবারও মামলা করছে যে আমি তার দোকানের স্টাফ ছিলাম, তার দোকানে, আমার দোকানেও থাকতো, অ্যাজ এ স্টাফ হিসাবে আমি ওর সাথে অবৈধ সম্পর্ক করতাম, মানে আমি ওর সাথে অবৈধ সম্পর্ক করেছি জোর করে, একথা যাকে দর্শন বলে, আমাকে দর্শন করেছে। ও মেডিকেলের রিপোর্ট পর্যন্ত জমা দিয়েছে, এবং মেডিকেলের রিপোর্ট জমা দিয়েছে, এবং সেই রিপোর্টটা আমার কফিলকে দেখাইছে। আমার কফিল বলে যে না, আহসান খুব ভালো ছেলে, ওর সাথে আমি দীর্ঘদিন ব্যবসা করি, ও কখনোই মদের কারবার করতে পারে না, এই মদের কারবার ও করে না, এটা দোকানের অন্য কেউ করছে, ওকে ফাঁসাই দিছে, এটা বলছে। কিন্তু যখনই আমার কফিলের হাতে এই মেয়ে তার টেস্টের পেপার দিল যে আমি তার সাথে শারীরিক সম্পর্ক করেছি, টেস্টের ওই পেপার আমার কফিল হাতে পাওয়ার পরে কফিলও তখন আমার বিপক্ষে চলে গেল। আমার কফিলও তখন বলল যে না, তাইলে তো আমি খারাপ, তা না হলে কেন আমি এরকম জুব্বা পরে পাঞ্জাবি পরে আমার দোকানের স্টাফের সাথে আমি অবৈধ সম্পর্ক করেছি। আমার কফিলকে আমি এটা বুঝাইতে পারলাম না, তার সাথে আমার ওভাবে দেখাও হয় না, আমি তাকে বলতেও পারলাম না যে দেখ আমি তাকে বিয়ে করেছি। কিন্তু বিয়ে করলেও তো বিয়ের কোনো ডকুমেন্টও আমার কাছে নাই, আমার তো ডকুমেন্ট দিতে হবে, ওরকম কোনো ডকুমেন্টও তো আমার কাছে নাই। 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 1.5 বৎসর আমাকে সৌদির জেলে আটকায় রাখে, এবং 1.5 বৎসরে আমার উপরে কী পরিমাণের অত্যাচার করা হয় এটা আমি আর বলে বোঝাতে পারবো না। 1.5 বৎসর পরে আমাকে তখন সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠানো হয়, এবং বাংলাদেশে যখন আমি আসার পরে আমি যে মানে
বাংলাদেশে নামার পরে আমার কাছে তো কোনো টাকা পয়সা ছিল না, সত্যিকার অর্থে কোনো টাকাই ছিল না, একেবারে শূন্য হাতে সৌদি আরব থেকে আসছি। আমার যে 2টা মোবাইল ছিল ওই মোবাইলগুলো আমাকে দিয়ে দেয়। আমি দেশে আসার পরে আমি যখন সৌদি আরবে কল করার পরে জানতে পারি আপনার এই ইয়াসের নামের একজন মিশরি ছেলেকে আমার বউ নাবিলা বিয়ে করে, এবং ইয়াসের ওই ছেলেটার সাথে আমি জেলে থাকা অবস্থায় নাবিলার সম্পর্ক হয়, এবং যতটুকু আমাকে মাদক দিয়ে ফাঁসানো হয়েছিল, যতটুকু প্ল্যান করা হয়েছিল, সবগুলো ওই মিশরি ছেলে ইয়াসেরকে দিয়েই নাবিলার মা নার্গিস আক্তার করেছে, এবং নাবিলাকে সেখানে গুটি হিসাবে ব্যবহার করেছে। একটা বিষয় আমি বলে রাখি, আমি কখনো কোনো দিন নাবিলাকে এক বিন্দু পরিমাণে সন্দেহ করি নাই, কারণ আমি কখনোই তার মাঝে এরকম কোনো কিছুই দেখি নাই। শুধু শারীরিক সম্পর্ক নিয়ে ওর সাথে আমার একটু ঝগড়া হতো, মাঝে মাঝে ও বলতো যে আমার এই সমস্যা ওই সমস্যা এগুলোই বলতো, কিন্তু অন্যথায় আমি কোনোদিনও অন্য কোনো বিষয় ওর সাথে কোনো ঝগড়াঝাটি আমার হয় নাই, কোনো সময় কোনো ঝগড়াঝাটি হয়নি, এবং সেই সময় আমার সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার দুর্ব্যবহার এগুলো কখনোই করে নাই। তো এরকমভাবে আমি তখন মানে একেবারে নিশ্চয়ই বাংলাদেশে চলে আসলাম। কিন্তু বাংলাদেশে আসার পরে কিন্তু আমার গল্প শেষ নয়। বাংলাদেশে আসার পরে আমার পিছনে পড়ে থাকা কুকুরগুলো তখন আবারও জেনে গেল যে আমি বাংলাদেশে আসি। যদিও এরিমা জোরা আমাকে সৌদি আরবে অনেকবার অ্যাটাক করার চেষ্টা করেছিল, অনেকবার, ওই মাফিয়ার লোকেরা, কিন্তু সৌদি আরবে আমাকে খুব বেশি একটা অ্যাটাক করতে পারে নাই, কারণ হচ্ছে আমি সৌদি আরবে খুব সেফটি বজায় ছিলাম এবং সেখানে পারে নাই। কিন্তু বাংলাদেশে আসার পরে পুনরায় আবারও এরা তদন্ত করতে শুরু করছে আমি কোন জায়গায় আছি, কোথায় আছি, এইভাবে ওভাবে বিভিন্নভাবে আমাকে ফাঁসানোর ট্রাই করতেছে। আমার অবস্থা তখন এতটাই খারাপ হয়ে গেল, আমার পকেটে নাই কোনো টাকা, চলাফেরা করতে পারতেছি না, খাওয়ার টাকা নাই, হোটেলে থাকার মতো টাকা নাই, অবস্থা তখন এতটাই নাজেহাল হয়ে গেল আর কি বলবো। আর এর পিছনে পুলিশ তো পাগলা কুত্তার মতো, মানে পুলিশ বলতে ওই মাফিয়ার লোকেরা পাগলা কুত্তার মতো আমাকে খুঁজতেছে। শেষ পর্যন্ত আমি আর কোনো কিছু উপায় বুদ্ধি না পেয়ে আমি আমার এক বড় ভাই শরণাপন্ন হই, এবং সৌদি আরব থাকা অবস্থায় বড় ভাইয়ের সাথে পরিচয়, ওনার বাড়ি মিরপুরে, ঢাকাতে। ভাইয়ের বাসায় তখন গিয়ে উঠি, উনি সৌদি আরবে হজ করতে গেলে আমার দোকানে থাকতো, আমার দোকানে বসতো। ভাইয়ের কাছে গিয়ে বললাম যে ভাই আমার এই ঘটনা, আমি এখন কী করবো আপনি আমারে বলেন। তিনি খুব ভালো একজন মানুষ ছিল, তিনি আমাকে তখন বুদ্ধি দিল যে একটা কাজ করা আসান, তুমি তো বাংলাদেশে থাকা তোমার জন্য সেফ না, যে কোনো সময় ওরা তোমাকে শ্যুট করে দেবে, তোমাকে মেরে ফেলবে, এবং বাংলাদেশের বাইরে তুমি সৌদি আরবে আর যেতে পারবা না, তোমার পাসপোর্টের যে অবস্থা তুমি মিডল ইস্টের কোনো দেশেই যেতে পারবা না, মানে আরব গালফের আমি কোনো দেশেই যেতে পারবো না। ওভাবে আমাকে সিল মেরে আমাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। তিনি আমাকে বলে তোমার পাসপোর্টটা আমি দেখলাম সেখানে অনেকগুলো ইউরোপের ভিসা লাগানো আছে, তুমি ইউরোপের কোনো একটা দেশের জন্য ট্রাই করো, খুব রিসেন্ট কোনো একটা দেশে চলে যাও। তো তখন তিনি আমাকে খুবভাবে ধরে বলতেছে আমি ফ্রান্সে তোমাকে ব্যবস্থা করে দিই, তুমি কিছু ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাও। তখন উনি আমি কিছু ব্যাঙ্ক স্টেটমেন্ট উনি নিজেই বের করে ফ্রান্স অ্যাম্বাসিতে ওনার লোকের মাধ্যমেই নিয়ে আমাকে ফ্রান্সে পেপারটা জমা দেয়, এবং জমা দেওয়ার পরে আমার ফ্রান্সে ভিসা লাগে, এবং ফ্রান্সে ভিসা লাগার পরে ট্যুরিস্ট ভিসা হয় আমার ফ্রান্সে। দেন আমি তখন ফ্রান্সে চলে যাই। তো ফ্রান্সে গিয়ে আমি কিছুদিন থাকার পরে আমার আসলে পর্দা করা হয় না, ওভাবে চলাফেরা করতে পারি না, তারপরেও যতটুকু সীমিতের ভিতরে আমি মোটামুটিভাবে চলতেছিলাম। ফ্রান্সে কিছুদিন থাকার পরেও সুবিধা করতে পারতেছিলাম না, আপনার ভালো অবস্থানের ভিতরে যেতে পারতেছিলাম না। ফ্রান্স থেকে এবার আমি ইতালিতে চলে গেলাম, এবং ইতালিতে যাওয়ার পরে মোটামুটি আমি একটু ভালো অবস্থানের মধ্যে আসলাম, এবং আলহামদুলিল্লাহ আজকে প্রায় আপনার 7 বছরের কাছাকাছি ইতালিতে আছি। এখানেও আমি রেস্টুরেন্ট দিয়েছি, এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার জীবনে আর কোনো সমস্যা নাই। আমি সৌদি আরবে যতটুকু খবর নিয়ে আমি শেষ পর্যন্ত জেনেছি, নাবিলা এবং নামিদার মা ওই আপনার ইয়াসের নামের যেই মিশরি ছেলেটা আছে ওর মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতেছে, এবং ইয়াসের ছেলেটা ওরও অনেক ব্যবসা বাণিজ্য আছে আপনার সৌদি আরবে। ওই ছেলের সাথে আপনার নাবিলার বিয়ে হয়েছে, এবং নাবিলার মা নার্গিস আক্তার এখন সৌদির রানী বলা চলে। উনি এখন সৌদি আরবের সবচেয়ে দামি গাড়ি চড়ে, সবচেয়ে দামি বাড়িতে থাকে, এবং খুব বিলাসবহুল লাইফ লিড করে, যেটা আসলে চোখের দেখে বিশ্বাস করা যাবে না। এমন কেউ কোনো অভিশাপ দেয় না, আমি হয়তো যে পাপ করেছি পাপের শাস্তি হয়তো আমি পেয়েছি, এবং এটা হয়তো আমার প্রাপ্য ছিল। আমি হয়তো দুজকে গেলে আরও বেশি আঘাত পেতাম, আরও বেশি কষ্ট পেতাম, অন্তত আমার পাপের কিছুটা হলেও পারচিত্ত যে দুনিয়ার বুকে হয়েছে, আমি এতেই খুশি, আমি এতেই আলহামদুলিল্লাহ। আপন ভাই এখন ইতালিতে আছি, যদি আমার মিডল ইস্টে গিয়ে আমার থাকার মতো কোনো সামর্থ্য থাকতো, আমি আর আরবের কোনো একটা দেশে থাকতাম, কারণ আরব দেশে থাকতে আমার অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দ, কিন্তু আরবে আমি থাকতে পারতেছি না, আমি ওখানে যেতে পারবো না, যার জন্য আমি এখনও ইতালিতে আছি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোয়ায়। এবং ইদানিং আপনার গল্পগুলো এই জাস্ট কয়েকটা দিন ধরে আপনার গল্পগুলো শুনতেছি, হঠাৎ করে পাইলাম, এবং পাওয়ার পর আমার কাছে খুবই ভালো লাগলো, অনেক ভালো লাগলো। সেই লাগা থেকে আপনার সাথে আমার এই জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করা। আপন ভাই আমি জানি না আপনি আমার গল্পটা শেয়ার করবেন কি না, কারণ এটাতে যেহেতু অনেক বড় বড় মাফিয়াদের ঘটনা আছে,
তো এরপরে যদি সম্ভব হয় গল্পটা শেয়ার করলে বাংলাদেশি কিছু ভাই বোন সতর্ক হবে। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আহসান হাবিব সাহেবের সংকোচ ছিল যে আমি আসলে গল্পটা প্রচার করব কিনা। হ্যাঁ, ওনার কথা ঠিক যে এই গল্পটার মাঝে অনেক ক্রিমিনালদের পরিচয় ফুটে উঠেছে, তারপর আমি অনেকের নাম প্রচার করি নাই, প্রকাশ করি নাই। এরপরেও যতটুকু বলেছি এটাও হয়তো ওদের আঁতায় ঘা লাগবে, এটাও হয়তো ওদের খুব খারাপ লাগবে, ওরা চেষ্টা করবে খারাপ কাজ করার জন্য বা কিছু করার জন্য, কিন্তু আমার তো কিছু করার নাই, কারণ আমি এই ধরনের গল্পই প্রচার করি, আমার গল্পগুলোই এই টাইপের। সো আমি যদি গল্প প্রচার বন্ধ করে দিই এটা হতে পারে, আর যদি প্রচার করি তাহলে এই টাইপের গল্পে আমাকে প্রচার করতে হবে। কারণ আমি বারবার একটা কথাই বলি, আমার প্রতিটা গল্পের মাধ্যমে আমি জাস্ট আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে ভেরি বি কেয়ারফুল, দিস ওয়ার্ল্ড ইজ ভেরি হার্ড। এই পৃথিবীর প্রতিটা পদে পদে প্রতারক ঘুরে বেড়াচ্ছে। আমি শুনেছিলাম যে আপনার পথে যদি কাঁটা দেওয়া হয়, ধরেন আপনি যে পথ দিয়ে চলতেছেন ওই পথে কাঁটা দেওয়া হলে আপনি দেখে শুনে যদি চলাফেরা করেন, কাঁটাতে পা না দিয়ে কিন্তু আপনি চলাফেরা করে আপনার রাস্তা পার হতে পারবেন। ঠিক তেমনি আমার প্রতিটা গল্প হচ্ছে আপনার পথের কাঁটা। আপনি এই গল্পগুলো থেকে শিখেন এবং ওই জায়গাগুলো থেকে নিরাপদ থাকেন, আপনি আপনার গন্তব্যে পৌঁছান। এটাই আমার চাওয়া, এটাই আমার প্রত্যাশা। আপনারা যদি এটুকুন করেন তবে আমার গল্প বলা সার্থক। বন্ধুরা, আহসান হাবিবকে নিয়ে আপনার কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আমার কাছে গল্পটা ভীষণ ভালো লেগেছে, আপনার কাছে কেমন লেগেছে সেটাও লিখবেন। আহসান হাবিব আপনাদের প্রতিটা কমেন্ট উনি পড়বে এবং কমেন্ট পড়ে ওনার গল্প বলে যে সময়টা ওনার নষ্ট হলো সেটা হয়তো কাজে লাগবে, মনে হয়তো শান্তি পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।